জাস্ট জাস্ট একটু ওয়েট করবে প্রত্যেকে। আচ্ছা, একবার যে আমাকে কমেন্ট করে জানাও একটুখানি যে তোমরা প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছ এবং কথা শুনতে পাচ্ছ কিনা। গুড ইভিনিং। হ্যাঁ স্যার, আচ্ছা। হ্যাঁ স্যার, সত্যজিৎ, চন্দনা, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো, আচ্ছা, তোমাদেরকে আমরা আজকে যে জিনিসটার জন্য পড়াবো মেনলি, সেই জিনিসটা হচ্ছে কি জিনিস না, সেই জিনিসটা হচ্ছে মেনলি আমাদের আপকামিং যে এসএসসি এক্সাম আসছে এবং রেলওয়ে এক্সাম আসছে। এই এসএসসি এবং রেলওয়ের মধ্যে যেটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট থেকে থাকে, সেটা হচ্ছে সায়েন্স গ্রুপ। অর্থাৎ অঙ্কর পরে যার গুরুত্ব থাকবে সেটা হচ্ছে সায়েন্স গ্রুপ। তোমরা জানো যে এর মধ্যে যে রেল আছে, রেলের যে এলপি, টেকনিশিয়ান, জেই, আরপিএফ, এছাড়া আরো বিভিন্ন রকমের যে পরীক্ষাগুলো হয় রেলের, সেই সমস্ত পরীক্ষাগুলোতে আমরা দেখতে পাবো কি, আমরা দেখতে পাবো হচ্ছে যে আমাদের সায়েন্স ঘেঁষা কোশ্চেন বেশি থাকে। শুধুমাত্র রেলওয়ে নয়, রেলওয়ে ছাড়াও আমাদের এসএসসির কোশ্চেনও আসে, এসএসসি তেও সায়েন্সের কোশ্চেন আসে। এবার স্যার, সায়েন্সের মধ্যে তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবই আছে। তো আজকে আমরা বায়োলজি সম্বন্ধে কিছুটা আলোচনা করব এবং বেসিক জায়গা থেকে মোটামুটি শুরু করব। ওকে, আচ্ছা। তো বায়োলজির সিলেবাসের মধ্যে সিলেবাসে আমরা কি কি পড়বো, কি কি পড়বো না, সেই জিনিসগুলো আমরা আগে দেখি। সিলেবাসের মধ্যে কি কি পড়বো দেখো। এনিমেল সেল পড়বো, অর্থাৎ আমাদের বা যে কোনো পশুর মানবদেহের সেল কি আছে, এনিমেল সেল পড়বো। কি পড়বো? প্ল্যান্ট সেল মানে উদ্ভিদ কোষ পড়বো। একইভাবে কি পড়বো? এনিমেল টিস্যু পড়বো এবং প্ল্যান্ট টিস্যু পড়বো। জেনেটিক্স বা জিন তত্ত্ব পড়বো, অর্থাৎ আমাদের যে জেনেটিক্স আছে, গ্রেগর জোহান মেন্ডেল, ফিনোটাইপ কি, জিনোটাইপ কি, মোটর গাছের যে পরীক্ষাগুলো কি হয় কি না হয়, সেগুলো সম্বন্ধে পড়বো। অর্গানিক এভলিউশন পড়বো। ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি জনক কাকে বলা হয়, ট্যাক্সোনমি মানে কি, হ্যান ত্যান এগুলো কি। প্রোটোজয়া কি জিনিস বা প্রোটিস্টা কি জিনিস, পরিফেরা কি জিনিস, অর্থাৎ বিভিন্ন রকমের যে গণ প্রজাতি ইত্যাদি আছে, এই সমস্ত জিনিসগুলো আমরা এক এক করে পড়বো। এটা কিসে থাকবে না, এই জিনিসটা থাকবে হচ্ছে আমাদের বায়োলজির মধ্যে থাকবে। এছাড়া আমাদের কি কি থাকবে, এছাড়া আমাদের থাকবে হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে সেটা থাকবে। নেক্সট, আর কি কি থাকতে পারে, কি কি থাকতে পারে না। স্যার, ব্লাড সার্কুলেটরি সিস্টেম। ব্লাড সার্কুলেটরি সিস্টেম মানে আমাদের দেহে রক্ত সংবহন তন্ত্রটা কিরকম, রক্ত সংবহন তন্ত্রটা কিরকম সেইটি আমরা দেখব। ঠিক আছে, 1 নম্বর গেল। এর মধ্যে রক্তের ভাগ কি কি, রক্তের মধ্যে অ্যান্টিজেন আছে না অ্যান্টিবডি আছে, এ কি, এবি কি, বি কি, ও কি, এই সমস্ত জিনিসগুলো আমরা পড়বো। হয়েছে। নেক্সট আমরা পড়বো রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমটা কি জিনিস না, রেসপিরেটরি সিস্টেমটা হচ্ছে আমাদের শ্বাস নেওয়ার যে ব্যাপার, সেটাকে বলা হয় রেসপিরেটরি সিস্টেম। দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা স্যার, ক্লাসটা বাংলা হলে ভালো হতো। ক্লাস বাংলাতেই হবে, এই লেখাগুলো জাস্ট ইংরাজিতে লেখা আছে। ঠিক আছে, লেখাগুলো জাস্ট ইংরাজিতে লেখা আছে। যে বলছো কথা বিক্রম করো, তাকে বললাম। চলো, রেসপিরেটরি সিস্টেম, এক্সপিরেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র কি জিনিস, এই সমস্তগুলো বলবো। স্কেলটন সিস্টেম মানে হচ্ছে কঙ্কাল তন্ত্র বলে যেটা আমরা জানি, সেইটা। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, অর্থাৎ জননতন্ত্র।
এবং জনন তন্ত্রের পরবর্তীতে কি হয়, আমাদের মানব দেহের ক্ষেত্রে এক রকমের জনন হয়, সেটাকে বলে যৌন জনন। এবং এছাড়া যে অন্যান্য যে জনন গুলো হয়, অর্থাৎ অ্যামিবার কিরকম জনন হয়, অন্যান্য প্রাণীদের কিরকম জনন হয়, সেই সমস্ত জায়গাগুলোকে আমরা আস্তে আস্তে ব্যাখ্যা করব। এছাড়া আজকে আমরা যেটা পড়বো, ব্যাকটেরিয়া পড়বো, ফাঙ্গি পড়বো এবং অ্যালগি পড়বো। হয়েছে? তার মানে আমার কথাটা হচ্ছে কিরকম কথা গেল, এইগুলো হচ্ছে আমার মোট 20টা হচ্ছে বেসিক চ্যাপ্টার অফ বায়োলজি, যেইটা আমাদের এক্সাম ওরিয়েন্টেডের জন্য ইম্পর্টেন্ট। আনোয়ার হোসেন, আচ্ছা তুমি তোমার নেটওয়ার্ক চেক করো, দুজনে দেখতে পাচ্ছ না, দেখার তো কথা। স্যার নেটওয়ার্কের ঠিক আছে, এগুলো ইন্ডিভিজুয়াল প্রবলেম রয়েছে স্যার। আচ্ছা ওকে এগুলো ওকে হ্যাঁ, এগুলোর দরকার নেই স্যার। আচ্ছা ওকে 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 ঠিক আছে ঠিক আছে। সো তাহলে আজকে আমরা কি করলাম, আজকে আমরা মেনলি এই যে 20টা চ্যাপ্টার তোমাদেরকে দেখালাম, এই 20টা চ্যাপ্টার হচ্ছে আমাদের মেন এসএসসি এবং রেলওয়েতে। ঠিক আছে? এসএসসি তে যে জিকে পার্টটা থাকে, এই জিকে পার্টে 25 নম্বর কোশ্চেন থেকে থাকে, জিকে পার্টে 25 নম্বর কোশ্চেন থেকে থাকে। এই 25 নম্বরের মধ্যে মিনিমাম 10 থেকে 12 ধরে নেবে, যেটা তোমাদের এসএসসির সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। এবং বলা বাহুল্য, রেলের তো ম্যাক্সিমাম পার্টটাই আসে সায়েন্স থেকে, সায়েন্স ম্যাথ এগুলো থেকেই আসে। তাই জন্য তোমরা যারা যারা এসএসসি এবং রেলওয়ের এক্সপেরিয়েন্ট, অর্থাৎ এসএসসি এবং রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা এই সমস্ত চ্যাপ্টার গুলো মেনলি ভালো করে জোর দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে? চলো তাহলে আজকে আমরা যে জিনিসটা পড়াবো, সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটার নাম হচ্ছে ভাইরাস। ভাইরাস মানে কি স্যার? ভাইরাস মানে হচ্ছে আমাদের দেহে এক রকমের রোগ সৃষ্টিকারী জীবাণু। ভাইরাস মানে কি? ভাইরাস মানে হচ্ছে আমাদের দেহে এক রকমের রোগ সৃষ্টিকারী জীবাণু। ঠিক আছে? কি বৃত্তান্ত স্যার ভাইরাসের? না, ভাইরাসটা দেখতে হয় এরকম। তাহলে ভাইরাসের যদি আমাকে অর্থগত কথা বলা হয়, অর্থ কি? তাহলে ভাইরাসের অর্থ হচ্ছে বিষ। তাহলে আমাকে যদি প্রশ্ন করেছে যে ভাইরাসের অর্থ কি, তাহলে আমি বলবো হচ্ছে ভাইরাসের অর্থ হচ্ছে বিষ। হয়েছে? এবার যদি আমাকে বলা হয় এই যে ভাইরাস আছে, এই ভাইরাসের মধ্যে কি কি থাকে, তাহলে ইন জেনারেল আমাদের যে ভাইরাস আছে, এই ভাইরাসের মধ্যে দুটো জিনিস থাকে। একটা জিনিস যেটা থাকে সেই জিনিসটার নাম হচ্ছে প্রোটিন, আর একটা যে জিনিসটা থাকে সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটার নাম হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে কি বললাম কথাটা? আমাদের দুটো জিনিস থাকে, একটা জিনিসের নাম হচ্ছে প্রোটিন, আর একটা জিনিসের নাম হচ্ছে নিউক্লিক অ্যাসিড। হয়েছে? প্রোটিন কি দিয়ে তৈরি হয় স্যার? প্রোটিন যে জিনিসটা দিয়ে তৈরি হয় সেই জিনিসটার নাম হলো কি জিনিস স্যার? অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন যে জিনিসটা দিয়ে তৈরি হয় সেই জিনিসটার নাম হলো অ্যামাইনো অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিড স্যার কয় প্রকার? না, নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই প্রকার, একটিকে বলা হয় ডিএনএ, অপরটিকে বলা হয় আরএনএ। তাহলে কি জানা গেল আমাদের? স্যার আমাদের ভাইরাস ক্রিয়েট হচ্ছে দুটো জিনিস দিয়ে, এক প্রোটিন, নাম্বার দুই নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? তাহলে এই যে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে ভাইরাস গঠিত হচ্ছে, এইটা কে আবিষ্কার করেছিল? তাহলে পরীক্ষার হলের জন্য মনে রাখবে, বিজ্ঞানী ব্যাডেন ও পিরি আবিষ্কার করেছিলেন। কি আবিষ্কার করেছিলেন? যে ভাইরাসের মধ্যে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড আছে, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড আছে। এইবার হচ্ছে 1 নম্বর কি পয়েন্ট, না আমরা ভাইরাসের কতগুলো বৈশিষ্ট্য জানি। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্যটা কি জানবো? না, বৈশিষ্ট্যটা প্রথমে জানবো, এটি হচ্ছে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়। এটা কি? এটা হচ্ছে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়। তার মানে কি হলো? এটা যখন তোমার শরীর বা আমার শরীরের মধ্যে থাকবে তখন এটা জীবের মতো আচরণ করবে, যখন এটা তোমার ঘরে থাকবে, রাস্তায় থাকবে, তখন এটা জ্বরের মতো আচরণ করবে। তার মানে কি, জীব দেহে আচরণ জীবের মতো, আর জড় পদার্থে আচরণ হচ্ছে জ্বরের মতো। হয়েছে? নাম্বার দুই। নাম্বার দুই কি স্যার? নাম্বার দুই হচ্ছে ভাইরাস অকোষীয়। ভাইরাস কি? ভাইরাস হচ্ছে অকোষীয়। তার মানে কি হচ্ছে, ভাইরাসের মধ্যে কোষ থাকে না। কোষ থাকে না মানে কিসের ব্যাপারটা হলো?
আমাদের অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ সেল, অর্থাৎ সেলের সংজ্ঞাতে লেখা আছে যে যার মধ্যে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস ইত্যাদি জিনিসগুলো থাকবে তাকে আমরা কোষ বলবো। কিন্তু আমাদের ভাইরাসের মধ্যে এই যে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এই সমস্ত জিনিসগুলো থাকে না, কাজে আমরা বলবো যে ভাইরাস অকোষীয়। হয়েছে। নাম্বার 3 কি? ভাইরাস কেবল পোষকের দেহে প্রজননক্ষম। পোষকের দেহে প্রজননক্ষম। তাহলে কি হলো? ভাইরাস যদি বংশ বিস্তার করতে চায়, প্রজনন মানে কি? প্রজনন মানে হচ্ছে রিপ্রোডাকশন করা বা বংশ বিস্তার করা। অর্থাৎ ভাইরাস যদি বংশ বিস্তার করতে চায় তাহলে ভাইরাসকে একমাত্র পোষকের দেহে করতে হবে। পোষকের দেহের বাইরে ভাইরাস বংশ বিস্তার করতে পারবে না। নাম্বার 4 কি? ডিএনএ ও আরএনএ এর মধ্যে, ডিএনএ ও আরএনএ এর মধ্যে একটি নিউক্লিক অ্যাসিড উপস্থিত। কি বললাম কথাটা? একটি নিউক্লিক অ্যাসিড উপস্থিত। তাহলে আমরা ভাইরাসের যখন বৈশিষ্ট্য জানলাম, আমরা এই 4টে বৈশিষ্ট্য জানলাম। এবার কেউ যদি আমাকে প্রশ্ন করেছে যে স্যার ভাইরাসের সংজ্ঞা কি, তাহলে তুমি কি বলবে? নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন মিলিয়ে কি তৈরি হয়? নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ে অকোষীয় কেবল পোষকের দেহে প্রজননক্ষম এবং ডিএনএ এবং আরএনএ এর মধ্যে একটি নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে, তাকে আমরা বলি হচ্ছে ভাইরাস। তাকে আমরা কি বলবো? ভাইরাস। তাহলে তোমাদেরকে এখানে কি করানো হলো? তোমাদেরকে এখানে টু দা পয়েন্ট পড়ানো হচ্ছে, যাতে করে কম পরিমাণ লেখা বা পড়া দ্বারা ম্যাক্সিমাম পরিমাণ ডেটা বা নলেজকে গেইন করতে পারো। ওকে, চলো এবার হচ্ছে নেক্সট কি জিনিস স্যার? নেক্সট যে জিনিসটা হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে স্যার আমাদের ভাইরাসের ইন জেনারেলি সাইজ কিরকম থাকে। সাইজটা কিরকম থাকে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। অর্থাৎ আমাদের ভাইরাসের যে সাইজ, এখানটা করে একটা হেডিং লেখো, এখানে লেখো হচ্ছে ভাইরাস সেভ, আর এইখানটা করে লেখো হচ্ছে এক্সাম্পল। কি বললাম কথাটা? একটা জায়গায় লেখো হচ্ছে ভাইরাস সেভ, আর একটা জায়গাতে লেখো হচ্ছে এক্সাম্পল। তাহলে নাম্বার 1 কি? নাম্বার 1 হচ্ছে স্যার যদি আমার ভাইরাসটা স্পেরিক্যাল হয়। স্পেরিক্যাল মানে কিরকম স্যার? স্পেরিক্যাল মানে হচ্ছে গোলাকার। তাহলে ভাইরাস যদি গোলাকার হয়, কেউ জানো ভাইরাস গোলাকার হলে তার উদাহরণ কি হবে? কারোর জানা আছে? তাহলে ভাইরাস যদি গোলাকার হয় তার উদাহরণ হবে হচ্ছে পোলিও ভাইরাস। তাহলে আমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করেছে স্যার পোলিও ভাইরাসের আকৃতি কিরকম হয়, তাহলে উত্তর দেবে কিরকম? উত্তর দেবে হচ্ছে পোলিও ভাইরাস। এবার যদি আমাকে বলেছে টিএমভি, টিএমভির পুরো কথা কি? কারোর জানা আছে? টিএমভির পুরো কথা হচ্ছে টোবাকো মোজেক ভাইরাস। টিএমভির পুরো কথাটা লিখে নাও প্রত্যেকে, টোবাকো মোজেক ভাইরাস। পরীক্ষাতে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। টিএমভির পুরো কথা কি? টিএমভি কোথায় দেখা যায়? টিএমভি দেখা যায় হচ্ছে তামাক গাছের পাতায় দেখা যায়। এই জিনিসটা কোথায় দেখা যায়? এই জিনিসটা দেখা যায় হচ্ছে তামাক গাছের পাতাতে দেখা যায়। ঠিক আছে, তামাক গাছের পাতায় দেখা যায়। ঠিক আছে স্যার, টিএমভি তে গেল। এর আকৃতি কেমন হবে স্যার? এর আকৃতি হয় কিরকম? এর আকৃতি হয় রড শেপ। রড শেপ মানে কিরকম স্যার? দণ্ডাকার। রড শেপ মানে কিরকম? রড শেপ মানে হচ্ছে দণ্ডাকার। নাম্বার 3 স্যার কিরকম? যদি আমাদের শেপটা ওভাল হয়। ওভাল মানে কিরকম? ওভাল মানে হচ্ছে ডিম্বাকার। অর্থাৎ যদি জিনিসটা আমার ডিমের মতন দেখতে হয়, তাহলে সেই ভাইরাসের উদাহরণ কি? তাহলে সেই ভাইরাসের উদাহরণ হচ্ছে, প্রত্যেকে লিখে নাও, মামস হতে পারে। আর একটা যেটা হতে পারে সেই জিনিসটার নাম হচ্ছে কি হতে পারে? ইনফ্লুয়েঞ্জা হতে পারে। মামস হতে পারে এবং ইনফ্লুয়েঞ্জা হতে পারে। ওকে, ঠিক আছে। কোশ্চেন নম্বর 4, যদি আমাদের ভাইরাসের আকৃতি কিউব হয়। কিউব মানে কিরকম? কিউব মানে হচ্ছে ঘনকের মতন। এটা কিসের ভাইরাস স্যার? এটা হচ্ছে আমাদের গুটি বসন্তের ভাইরাস। এটা কিসের ভাইরাস?
এই জিনিসটা হচ্ছে গুটি বসন্তের ভাইরাস। অর্থাৎ আমাদের গুটি বসন্তের ভাইরাসের আকৃতি কিরকম হয়? গুটি বসন্তের ভাইরাসের আকৃতি হয় হচ্ছে আমাদের ঘনক আকৃতি। এবং নেক্সট হচ্ছে 5, কিরকম? ট্যাডপোল আকৃতি, বা যদি কেউ বলে স্পার্ম, বা যদি কেউ বলে লার্ভা। যদি এটাকে বাংলায় তোমরা অনুবাদ করতে চাও তাহলে হবে শুক্রাণু টাইপ বা ব্যাঙাচি টাইপ। প্রত্যেকটা কথাকে আমি ইচ ইন্ডিভিজুয়াল ধরে ধরে লিখছি। ট্যাডপোল আকৃতি পরীক্ষা থাকতে পারে, স্পার্ম আকৃতি থাকতে পারে, লার্ভা আকৃতি থাকতে পারে, বা শুক্রাণু আকৃতি থাকতে পারে, ব্যাঙাচি আকৃতি থাকতে পারে। এর উদাহরণ কি স্যার? এর উদাহরণ হচ্ছে ব্যাকটেরিওফাজ। এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে ব্যাকটেরিওফাজ। তাহলে কি বললাম স্যার আমরা? আপনি আমাদেরকে বললেন এই কথাটা যে আমার যদি ভাইরাসের শেপ বলে দেন তাহলে আমি ভাইরাসের কি পাবো? এক্সাম্পল পাবো। যদি আপনি এক্সাম্পল বলে দেন তাহলে আমি শেপ পাবো। তাহলে দেখো মোট কথা তোমাদের এখানে আমি 6টা ভাইরাসের নাম লিখেছি, ঠিক না ভুল? ঠিক। এই যে 6টা ভাইরাসের নাম লিখলাম এর মধ্যে এই প্রথম থেকে এত দূর অব্দি এই যে ভাইরাসটা আছে এই ভাইরাসটাকে আমরা বলি হচ্ছে কি ভাইরাস? এই এতগুলো ভাইরাসকে আমরা বলবো হচ্ছে অপকারী ভাইরাস। কি বললাম কথাটা মা? এই কথাটাকে বললাম হচ্ছে অপকারী ভাইরাস। অপকারী ভাইরাস মানে কি? অপকারী ভাইরাস মানে হচ্ছে যে আমার এই ভাইরাসগুলো আমাদের অপকার করে, উপকার করে না। তাহলে স্যার ব্যাকটেরিওফাজটা কি? ব্যাকটেরিওফাজটা হচ্ছে একমাত্র উপকারী ভাইরাস। তাহলে একমাত্র উপকারী ভাইরাসের যদি নাম আমাকে জানতে চেয়েছে তাহলে আমি কি বলবো? একমাত্র উপকারী ভাইরাসের নাম হচ্ছে আমার ব্যাকটেরিওফাজ। তাহলে তোমরা যেটুকুনি পড়ানো হলো সেটুকুনি একবার দেখে নাও, দেখে নিয়ে একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পারছো কি পারছো না। ওকে, একটু টাইম দিচ্ছি বাবা, একটু টাইম দিচ্ছি। দেখো আচ্ছা, একটু করে দেখে নিই। স্যার 5 নম্বরটা কি বুঝতে পারোনি? 5 নম্বরটা লেখা আছে ট্যাডপোল বা স্পার্ম বা লার্ভা বা শুক্রাণু বা ব্যাঙাচি। পরীক্ষায় যে কোনো কিছু একটা আসতে পারে। তার উদাহরণ কি, মানে সেই রকম দেখতে কিরকম কি ভাইরাসের নাম হয়? সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ। আর লাস্টেরটা বলুন বলছে ব্যাকটেরিওফাজ বাদে যত ভাইরাস আছে এই সমস্ত ভাইরাসকে বলা হয় অপকারী ভাইরাস, এবং একমাত্র ব্যাকটেরিওফাজ হচ্ছে উপকারী ভাইরাস। দেখো প্রত্যেকটা পড়া আমাদেরকে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়ালি পয়েন্ট ওয়াইজ করতে হবে। যদি তোমরা প্রত্যেকটা ক্লাস করো তাহলে এটুকুনি অ্যাসুরেন্স দিতে পারি যে এর বাইরে কোন রকম কোশ্চেন আসবে না, এবং এইটা এনাফ ফর এসএসসি এন্ড রেলওয়ে। ওকে, চলো নেক্সট। এবার স্যার কি পড়বো স্যার? আপনি তো বললেন ভাইরাসের গঠন। এবার কিরকম? এবার আমরা যে জিনিসটা পড়বো সেই জিনিসটার নাম হচ্ছে কিরকম? স্ট্রাকচার অফ ভাইরাস। স্ট্রাকচার অফ ভাইরাস। তাহলে স্ট্রাকচার অফ ভাইরাস কি জিনিস স্যার? মানে আমাদের এই ভাইরাস কি কি জিনিস নিয়ে তৈরি হয়, বা ভাইরাসকে যদি আমি কেটে ফেলি বা ভেঙে ফেলি তাহলে এর মধ্যে কি কি জিনিস পাবো সেইগুলোকে আমি একটু ব্যাখ্যা করি বা দেখি। ওকে, চলো। তাহলে স্ট্রাকচার অফ ভাইরাসের মধ্যে আমরা প্রধানত দুটো জিনিস পাই। একটা জিনিসের নাম কি? একটা জিনিসের যে নাম আছে সেই জিনিসটার নাম হচ্ছে কি না ক্যাপসিড। বা বাংলায় যারা লিখছো তাদের জন্য পুরো বাংলায় লিখে দিচ্ছি ক্যাপসিড। ঠিক আছে। আর একটা জিনিসের নাম কি স্যার? আর একটা জিনিসের নাম হচ্ছে ভাইরাস জিনোম বা ভাইরাস জিনোম। এখন প্রশ্ন হচ্ছে এই যে স্যার ভাইরাস জিনোম আছে, এই ভাইরাস জিনোমের কি আর অন্য কোনো নাম আছে, না আর অন্য কোনো নাম নেই? অবশ্যই ভাইরাস জিনোমের আর একটা নাম আছে। তার নাম কি? তার নাম হচ্ছে নিউক্লিওয়েড। কি বললাম কথাটা বাবা? তার নাম হচ্ছে কি নাম?
নিউক্লিওয়েড। এবার আমরা এক এক করে আলোচনা করব। ফার্স্ট আমরা আলোচনা করব কাকে নিয়ে? ফার্স্ট আমরা আলোচনা করব ক্যাপসিডকে নিয়ে। তাহলে ক্যাপসিডের ক্ষেত্রে 1 নম্বর পয়েন্ট কি? 1 নম্বর পয়েন্টটা হচ্ছে যে এটা আমার আউটার সারফেস অফ ভাইরাস। আউটার সারফেস অফ ভাইরাস তার মানে কি হলো? এটা হচ্ছে আমার ভাইরাসের বাহ্যিক আবরণ। নাম্বার 2 কি? এর কাজ কি? এর কাজ হচ্ছে আমাদের যে ভাইরাস জিনোম আছে এই ভাইরাস জিনোমকে রক্ষা করা। ভাইরাস জিনোমকে রক্ষা করা কার কাজ? ভাইরাসের মধ্যে ক্যাপসিড তার কাজ হচ্ছে। নাম্বার 3, এটা কি দিয়ে তৈরি? না, এটা তৈরি হচ্ছে প্রোটিন দিয়ে। তাহলে টু মেক বাই প্রোটিন। টু মেক বাই প্রোটিন। তাহলে কি দিয়ে তৈরি হচ্ছে এটা? এই জিনিসটা তৈরি হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে। পয়েন্ট নম্বর 4। স্যার আর একটা জিনিস কি? এই যে ইউনিট অফ ক্যাপসিড এই জিনিসটাকে বলা হয় কি? ক্যাপকোমায়ার। ক্যাপকোমায়ার। তাহলে আমরা ভাইরাসের ক্যাপসিড সম্বন্ধে যখন পড়ব এই ক্যাপসিড সম্বন্ধে আমরা 4টে পয়েন্টকে মনে রাখবো। কি কি পয়েন্ট স্যার? 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে আউটার সারফেস অফ ভাইরাস। অর্থাৎ এই দেখো ছবিটা, আমাদের যদি এইটা ভাইরাস হয়, এই ভাইরাসের বাইরের দিকে একটা আবরণ যেটা আছে এই জিনিসটাকে বলা হয় ক্যাপসিড। ঠিক আছে, নেক্সটটা কি? এর কাজ কি? এর কাজ হচ্ছে ভাইরাস জিনোমকে রক্ষা করা। অর্থাৎ আমাদের যেটা ইনার পার্ট আছে তাকে রক্ষা করা। যেমন কি কোষ প্রাচীরের কাজ কি? কোষ পর্দাকে রক্ষা করা, কোষগুলোকে রক্ষা করা, এটা হচ্ছে এর কাজ হয়েছে। ঠিক আছে, এটা কি দিয়ে তৈরি হয়? না, এটা তৈরি হয় প্রোটিন দিয়ে তৈরি হয়। আর এর ইউনিট কি? এর ইউনিট হচ্ছে ক্যাপকোমিয়া। বুঝতে পারলে? তাহলে আমার এখান থেকে 4টে জিনিস গেল। এরপরে কি জিনিস আছে আমাদের স্যার? এরপরে আমাদের যে জিনিসটা আমরা পাই সেই জিনিসটার নাম হচ্ছে কি জিনিস? না ভাইরাস জিনোম। ভাইরাস জিনোমের বৈশিষ্ট্য কি? ভাইরাস জিনোমের ফার্স্ট কথা যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইনার সারফেস বা ইনার সারফেস অফ ভাইরাস। মানে কি হলো? আমার এটা হচ্ছে কি? আমার ভাইরাসের অভ্যন্তরীণ অংশ হয়েছে। এবার নাম্বার 2 পয়েন্ট কি? এই যে ভাইরাস জিনোম হয় এখানে যদি ডিএনএ প্রেজেন্ট থাকে তাহলে আরএনএ অ্যাবসেন্ট থাকবে, এবং যদি আমার ডিএনএ অ্যাবসেন্ট থাকে তাহলে আমার আরএনএ প্রেজেন্ট। তাহলে কি বললাম? আমাদের নিউক্লিক অ্যাসিড যে দুটো আছে, একটা ডিএনএ, একটা হচ্ছে ডিএনএ, অ্যানাদার ইজ দা আরএনএ। এই দুটোর মধ্যে কখনোই দুটো একসাথে প্রেজেন্ট থাকবে না। তাহলে প্রেজেন্ট থাকবে কে? হয় ডিএনএ থাকবে, আরএনএ থাকবে না। এবং আরএনএ থাকবে না, ডিএনএ থাকবে কিন্তু আরএনএ থাকবে না। অর্থাৎ যদি আমাদের ডিএনএ এবং আরএনএ এর মধ্যে দেখা যায় তাহলে আমার একটা পার্ট থাকবে, একটা পার্ট থাকবে না। এবার কি কনসেপ্ট? এবার যে কনসেপ্টটা হচ্ছে যে আমার, আপনি বললেন কি একটা ভাইরাসের মধ্যে দুটো জিনিস থাকছে, একটা থাকছে হচ্ছে ক্যাপসিড, ঠিক ঠিক, আর একটা যে জিনিস থাকছে সেই জিনিসটার নাম হচ্ছে কি? ভাইরাস জিনোম। এছাড়া কি আর অন্য কিছু থাকে? কি থাকে? আর একটা যে জিনিস থাকে সেই জিনিসটার নাম হচ্ছে উৎসেচক। উৎসেচক বা এনজাইমের কাজ কি? উৎসেচক বা এনজাইমের কাজ হচ্ছে কোনো কিছু একটা বিক্রিয়ার গতিবেগকে বাড়ায় বা কমায়, এটা হচ্ছে এনজাইমের কাজ। তাহলে ফার্স্ট কোশ্চেন আমার, কোশ্চেন নম্বর 1 কি? স্যার আমাদের পৃথিবীতে তাহলে যত রকমের ভাইরাস আছে সমস্ত ভাইরাসের উৎসেচক থাকবেই এমন কি কোনো বৈশিষ্ট্য আছে? না, পৃথিবীতে যত রকমের ভাইরাস আছে যে উৎসেচক ভাইরাস থাকবে মানে যে উৎসেচক থাকবে এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ভাইরাস হলে উৎসেচক থাকতেও পারে
নাও থাকতে পারে। তাহলে স্যার ভাইরাস আছে, উৎসেচক আছে, এমন ভাইরাসের উদাহরণ কি? তাহলে এই ক্ষেত্রে দুটো পয়েন্টকে স্টার দিয়ে লিখে নাও। একটা হচ্ছে ফাজ ভাইরাস, এর উদাহরণ এর এর মধ্যে কি উৎসেচক থাকবে? এর মধ্যে উৎসেচক থাকবে হচ্ছে লাইসোজাইম বলে এক রকমের উৎসেচক থাকবে। কি উৎসেচক থাকবে? ভালো করে বোঝার চেষ্টা করো। লাইসোজাইম নামক এক রকমের উৎসেচক থাকবে। আর একটা কি আছে? আর একটা যেটা ভাইরাস আছে, সেই ভাইরাসটার নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। সেই ভাইরাসটার নাম কি? সেই ভাইরাসটার নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কি থাকে এর মধ্যে উৎসেচক? এর মধ্যে যে উৎসেচকটা থাকে তার নাম হলো নিউরামিনিডেজ। তার নাম কি হলো? নিউরামিনিডেজ। তাহলে আমাদের এখান থেকে দু রকমের কোশ্চেন আসতে পারে। কিরম কিরম কোশ্চেন? যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস গেল, হয়েছে। এছাড়া আর একটা জিনিস মনে রাখবে। কি জিনিস মনে রাখবে? জাস্ট ফর স্টার দিয়ে নিচে লিখে রাখো। 1 নম্বর পয়েন্ট কি হচ্ছে? বসন্ত ভাইরাস যদি বলেছে তাহলে সেটা হবে ডিএনএ ঘটিত। বসন্ত ভাইরাস বললে কি হবে? ডিএনএ ঘটিত। কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী এডওয়ার্ড জেনার আবিষ্কার করেছিলেন। তাহলে বসন্ত ভাইরাস কি ঘটিত হয়? বসন্ত ভাইরাস হচ্ছে ডিএনএ ঘটিত হয়। আর একটা পয়েন্ট মনে রাখবে যে ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কি ঘটিত হয়? না, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হয় হচ্ছে আরএনএ ঘটিত। তার মানে আমার এটা, এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কি হয়? ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আরএনএ ঘটিত। তাহলে আমাদের যেই পয়েন্ট গুলো দেখলাম আমরা কি? আমরা পয়েন্ট গুলো দেখলাম হচ্ছে ফার্স্ট পয়েন্টটা কি? যে আমাদের ভাইরাস কি কি নিয়ে গঠিত? ক্যাপসিড এবং ভাইরাস জিনোম। এটার আউটার সারফেস অফ ক্যাপসিড, এটার কাজ হচ্ছে ভাইরাস জিনোমকে রক্ষা করা। এবং এটা কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি হয়েছে। এর ইউনিট কি কি বলা হয়? ক্যাপকোমিয়ার বলা হয়। আর আমাদের ভাইরাসের মধ্যে যদি আমাকে জানতে চেয়েছে যে ভাইরাস জিনোমের বৈশিষ্ট্য কি, তাহলে ভাইরাস জিনোমের বৈশিষ্ট্য হচ্ছে এই জিনিসগুলো, যে আমার ডিএনএ থাকলে আরএনএ থাকবে না, আরএনএ থাকলে ডিএনএ থাকবে না, হয়েছে। আর এটা কি দিয়ে তৈরি? নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। এছাড়াও এর মধ্যে উৎসেচক থাকতেও পারে, নাও থাকতে পারে। ফাজ ভাইরাসের হচ্ছে লাইসোজোম, আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের হচ্ছে নিউরামিনিডেজ। বসন্ত ভাইরাস হচ্ছে ডিএনএ গঠিত, যেটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। আর একটা হচ্ছে কি, কি বললাম কথাটা? যে আমার ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের হচ্ছে আরএনএ ঘটিত। এই ব্যাপারটা কি? এটা হচ্ছে আমার কোন ভাইরাস কি ঘটিত সেটা নিয়ে আমি ডিটেল আলোচনা করছি। তাহলে এইটুকুনি যে পড়ানো হলো, বুঝতে পেরেছো? একবার একটু কমেন্ট করো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম, হুম, আচ্ছা, ওকে, চলো। দেখবে ব্যাকটেরিয়া এবং ভাইরাস বলে যে চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার গুলো থেকে কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন রকম কোশ্চেন এসেছে। তোমরা যারা এসএসসির জন্য পড়ছো, এসএসসির ওয়ান অফ দি মোস্ট পিওয়াইকিউ হচ্ছে পিনাকেল, ঠিক আছে? এই পিনাকেলের বইয়ে যদি দেখো, পিনাকেলের বইয়েও ভাইরাস, ব্যাকটেরিয়া এইসব রিগার্ডিং আছে। এবং এছাড়া তোমরা যদি রেলের পরীক্ষার জন্য বলছো, তাহলে সেই যে জিনিসটা আছে, সেই জিনিসটাকে আমরা কি বলবো? ওয়াইটিসি বা ইউথ কম্পিটিশন টাইমস, সেখানেও আমাদের হচ্ছে বলবো যে আমাদের ইম্পর্টেন্ট আছে ভাইরাস। এইবার দেখো, আমাদের ভাইরাসের ক্যাপসিডটা তো সেম। এবার আমাদের ভাইরাস তাহলে ক্যাপসিড ছাড়া আর কি আছে? আমাদের ভাইরাসে ক্যাপসিড ছাড়া যেটা আছে, সেই জিনিসটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, হয়েছে। আচ্ছা, এসএসসি সিএইচএসএল এর জন্য হবে, একদম এসএসসি সিএইচএসএল এর জন্য মানে কোনো অসুবিধা হবে না তোমার। Okay. এইবার দেখো আমাদের কি হয়েছে, এখানে তোমরা প্রত্যেকে হেডিং করো নিউক্লিক অ্যাসিডের উপস্থিতি অনুসারে। নিউক্লিক অ্যাসিডের উপস্থিতি অনুসারে ভাইরাসের শ্রেণীবিভাগ।
তাহলে আমার নিউক্লিক অ্যাসিডের উপস্থিতি অনুসারে আমি ভাইরাসকে শ্রেণী বিভাগ করব। ঠিক আছে, কিরকম কিরকম করতে পারি স্যার? তাহলে ফার্স্ট কথা হচ্ছে আমার নিউক্লিক অ্যাসিড কয় রকমের হতে পারে। একটা হতে পারে ডিএনএ ঘটিত, আর একটা হতে পারে আরএনএ ঘটিত। তাহলে তোমরা প্রত্যেকে হেডিং করো আগে ডিএনএ ঘটিত। কি বললাম কথাটা? আগে প্রত্যেকে হেডিং করো ডিএনএ ঘটিত। ঠিক আছে, ডিএনএ ঘটিত মানে কি? ডিএনএ ঘটিত আমাদের কি কি আসতে পারে? 1 নম্বর যেটা হতে পারে সেটা হচ্ছে প্রাণী ভাইরাসের উদাহরণ কি? নেক্সট কি হতে পারে? নেক্সট হচ্ছে উদ্ভিদ ভাইরাসের উদাহরণ। নেক্সট কি হতে পারে? ব্যাকটেরিয়া ভাইরাসের উদাহরণ। তাহলে আমরা কি বলবো? যে আমরা প্রত্যেকটা ভাইরাস, সেটা ডিএনএ ঘটিত হোক চাই আরএনএ ঘটিত হোক, এবং তাদের প্রাণী ভাইরাস হলে তার উদাহরণ কি, উদ্ভিদ ভাইরাস হলে তার উদাহরণ কি, এবং ব্যাকটেরিয়া ভাইরাস হলে তার উদাহরণ কি, সেটা আমরা দেখব। ফার্স্ট হচ্ছে যদি আমাদের প্রাণী ভাইরাস হয়, তাহলে তার উদাহরণ কি হবে? তার উদাহরণ হবে হচ্ছে বসন্ত ভাইরাস। বসন্ত ভাইরাসের তোমার ইয়েকে, মানে ফাউন্ডারকে বা আবিষ্কর্তাকে, না মনে রাখবে, বিজ্ঞানী এডওয়ার্ড জেনার হচ্ছেন বসন্ত বিশ্বাস বলছি, বসন্ত ভাইরাসের আবিষ্কর্তা। এছাড়া কি আছে? এছাড়া আর একটা রোগ আছে যার নাম হলো হারপিস। তাছাড়া আর একটা কি রোগ আছে? তাছাড়া আর একটা রোগ হয় পোলিও। যদি প্রশ্ন করা হয়েছে যে পোলিও ভাইরাসের আকৃতি কিরকম, তা তোমরা প্রত্যেকে পড়েছো, কি পড়েছো? না স্যার, পোলিও ভাইরাসের আকৃতি হচ্ছে স্পেরিকাল। পোলিও ভাইরাসের আকৃতি কিরকম? পোলিও ভাইরাসের আকৃতি হচ্ছে স্পেরিকাল। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে দেখো যেই যেই পয়েন্ট গুলো পড়ানো হচ্ছে সেই সেই পয়েন্ট গুলো লেখো। এই পয়েন্ট থেকেই অনেক কোশ্চেন আসবে। স্পেরিকাল গেল। উদ্ভিদের ভাইরাস যদি আমি প্রশ্ন আসি, তাহলে কি বলবো? তাহলে আমরা যেটা পড়বো সেই জিনিসটার নাম হচ্ছে ফুলকপির মোজেক ভাইরাস। কি বললাম কথাটা? ফুলকপির মোজেক ভাইরাস। আর একটা কি পড়বো? আর একটা পড়বো হচ্ছে সায়ানোফাজ। মনে রাখবে। ঠিক আছে, তাহলে আমাদের দুটো জিনিস, কি কি জিনিস? উদ্ভিদ ভাইরাস যখন হচ্ছে, সেই উদ্ভিদ ভাইরাসের দুটো জিনিস হয়। একটা হচ্ছে ফুলকপির মোজেক ভাইরাস, আর একটা হচ্ছে সায়ানোফাজ। যদি আমাকে ব্যাকটেরিয়া ভাইরাস বলেছে, তাহলে তার উদাহরণ কি হবে? তাহলে তার উদাহরণ হবে হচ্ছে ফাজ ভাইরাস। বুঝতে পারলি? তাহলে আমাদের এই তিনটে হচ্ছে মেন জিনিস। কিসের মেন জিনিস? না আমাদের ভাইরাসের কি কি বৈশিষ্ট্য থাকে, কি কি বৈশিষ্ট্য থাকে না, তার জিনিস। তাহলে এটা গেল আমাদের ডিএনএ ঘটিত। এবারে ডিএনএ ঘটিতটা স্যার যদি না হয়ে আমাদের যদি আরএনএ ঘটিত হতো। আরএনএ ঘটিত মানে কি? আরএনএ ঘটিত, আরএনএ ঘটিত মানেটা হচ্ছে একইভাবে লেখো এখানে। কি ভাইরাস হবে? প্রথমে হবে উদ্ভিদ ভাইরাস, হেডিং করবে প্রাণী ভাইরাস। ঠিক একইভাবে যেটা হবে সেই জিনিসটার নাম হবে ব্যাকটেরিয়া ভাইরাস। ব্যাকটেরিয়া ভাইরাস। তাহলে আমার তিনটে জিনিস, কি কি জিনিস? একটা হচ্ছে উদ্ভিদ ভাইরাস, একটা হচ্ছে প্রাণী ভাইরাস, আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস। যখন আমাদের উদ্ভিদ ভাইরাসের কনসেপ্টে আমরা আসব, তখন কি হচ্ছে? এর উদাহরণ কি হয়? টিএমভি, বিএমভি, আর একটা হচ্ছে তোমাদের পিএমভি। টিএমভি মানে কি স্যার? টিএমভি মানেটা হচ্ছে টোবাকো মোজেক ভাইরাস। টিএমভি মানে তাহলে আমি কি বলবো? টোবাকো মোজেক ভাইরাস। বিএমভি মানে কি? বিএমভি মানে হচ্ছে বিন মোজেক ভাইরাস। বিন মোজেক ভাইরাস। আর পিএমভি মানে কি? পিএমভি মানে হচ্ছে পি মোজেক ভাইরাস। অর্থাৎ এই ভাইরাস গুলো হচ্ছে কি আমার আরএনএ ঘটিত,
উদ্ভিদ ভাইরাস। যদি প্রাণী ভাইরাসের কথাতে এসছি স্যার, তাহলে কি জানবো স্যার আমি? তাহলে জানবো হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আর একটা হচ্ছে রিও ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আর একটা হচ্ছে রিও ভাইরাস। এবং আমাদের যদি বলেছে ব্যাকটেরিয়া ঘটিত ভাইরাস, তাহলে তার উদাহরণ কি হবে? তাহলে তার উদাহরণ হবে হচ্ছে MS2 MS12 হয়েছে। তাহলে আমাদের ব্যাপার যেটা হচ্ছে কিরকম, টোবাকো মোজেক ভাইরাস, বিন মোজেক ভাইরাস, পি মোজেক ভাইরাস, এই তিনটে হচ্ছে আমার মেন। তাহলে তোমরা কি দেখলে? তোমরা দেখলে যে যেখানে যেখানে আমার ডিএনএ থাকবে সেখানে সেখানে আমার আরএনএ থাকবে না, আর যেখানে যেখানে আমার আরএনএ থাকবে সেখানে সেখানে আমার ডিএনএ থাকবে না। হয়েছে। ফাজ ভাইরাসটা একটু ক্লিয়ার করে দিন। ফাজ ভাইরাস কিছুই না, ফাজ ভাইরাসটা হচ্ছে এরকম ব্যাপারটা যে আমার দেহে যদি কোনো ভাইরাস আক্রমণ করলো, সেই ভাইরাসটাকে মারার জন্য যে ভাইরাসটা দেয় তাকে বলা হয় ফাজ ভাইরাস। ঠিক আছে? ভাইরাসকে, আমাদের দেহে অপকারী ভাইরাসকে মারবার জন্য যে ভাইরাসটা তৈরি হয়েছে তাকে বলা হয় ফাজ ভাইরাস। ওকে, তাহলে তোমরা কি শিখলে এতক্ষণ ধরে? তোমরা শিখলে হচ্ছে যে যদি আমার স্যার ডিএনএ প্রেজেন্ট থাকে তাহলে আমার এখানে আরএনএ অ্যাবসেন্ট থাকবে, যদি আমার আরএনএ প্রেজেন্ট থাকে তাহলে আমার ডিএনএ অ্যাবসেন্ট থাকবে। ঠিক না ভুল? ঠিক। এইবার কথাটা হচ্ছে কিরকম ব্যাপারটা, যে স্যার যদি আমাদের এমন ভাইরাস পাওয়া যায় যে ভাইরাসের মধ্যে নিউক্লিয় প্রোটিন হিসাবে ডিএনএও আছে এবং আরএনএও আছে, এমন ভাইরাসের উদাহরণ কি? এমন ভাইরাসের উদাহরণ হচ্ছে কি লিউকো ভাইরাস। লিউকো ভাইরাস। এবং আর একটা যেটা ভাইরাস আছে সেই ভাইরাসের নাম হলো কি? সেই ভাইরাসের নাম হলো রস সারকামো। রস সারকামো বা সারকামা। এক একটা বইয়ে কামা থাকে আর একটা বইয়ে হচ্ছে কোমা থাকে। ঠিক আছে? তাহলে আমাদের ডিএনএ যুক্ত এবং আরএনএ যুক্ত ভাইরাস যদি বলে দিয়েছে তাহলে আমার উত্তর হবে কি? তাহলে আমার উত্তর হবে হচ্ছে এইটা। বুঝতে পেরেছো? তাহলে ইন জেনারেল আমরা কি দেখলাম? ভাইরাস। যেখানে যেখানে পয়েন্ট গুলোতে মনে রাখবে, 1 নম্বর পয়েন্ট কি পয়েন্ট মনে রাখবে? যে আমাদের এইখানে যে লেখানো হয়েছিল যে ফাজ ভাইরাসের মধ্যে কি উৎসেচক থাকে? লাইসোজাইম উৎসেচক থাকে। অনেকে কিন্তু পরীক্ষার হলে গুলিয়ে ফেলে লাইসোজোম বলে। লাইসোজোম কিন্তু কোনো উৎসেচক না। লাইসোজোম হচ্ছে কোষের মধ্যে একটা অঙ্গাণু যেটাকে আত্মঘাতী থলি বা সুসাইড ব্যাগ বলা হয়। লাইসোজাইম এবং লাইসোজোম ভুলিও না। 1 নম্বর কথা গেল। আর কোথায় ঘোলাই স্যার? আর যেখানে ঘোলাই সেই জায়গাটা হচ্ছে কি লিউকো ভাইরাস আর লিপো ভাইরাস, এই দুটো ঘোলায়। লিউকো ভাইরাস এবং লিপো ভাইরাস দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। ঠিক আছে? বুঝতে পেরেছো কথাটা? চলো এইবার আমরা এক এক করে আলোচনা করব যে এর পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে? চলো দেখা যাক। দেখো, ফার্স্ট কথা, আমাদের ভাইরাসের ম্যাক্সিমামটাই হচ্ছে কি ভাইরাস? না, ম্যাক্সিমামটাই হচ্ছে হার্মফুল ভাইরাস। হার্মফুল ভাইরাস। তাহলে আচ্ছা, হার্মফুল ভাইরাসটা কি জিনিস? না, হার্মফুল ভাইরাসের ক্ষেত্রে এইখানটা করে একটা ছক করো। এই ছকটা কিরকম? একটাকে বলা হয় ভাইরাস নেম, একটাকে বলা হয় রোগের নাম বা ডিজিজ নেম, যে যেভাবে লিখছো লেখো। নাম্বার 3 লেখো হচ্ছে আক্রান্ত স্থান। আক্রান্ত স্থান। ব্যাকটেরিয়া ভাইরাসের মানেটা হচ্ছে, দেখো উদ্ভিদের দেহে যদি ভাইরাস আক্রমণ করতে পারে, প্রাণীর দেহে যদি ভাইরাস আক্রমণ করতে পারে, ব্যাকটেরিয়ার দেহে কেন নয়? ওইগুলো হচ্ছে স্পেশাল টাইপ অফ ভাইরাস, যে ভাইরাস গুলো খুব রেয়ার দেখা যায় কিন্তু পরীক্ষাতে যদি কোশ্চেন আসে তার জন্য পড়িয়ে রাখা। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তাহলে ইন জেনারেল আমাদের ভাইরাস যেটা থাকবে, এই ভাইরাসের হার্মফুলনেস এর উপরে ভিত্তি করে
আমরা কি বলবো, ভাইরাসের নাম পড়বো এবং ভাইরাসের রোগের নাম পড়বো এবং আক্রান্ত স্থানের কথা বলবো। তাহলে ফার্স্ট কথা আমি যেটা পড়বো সেই জিনিসটা হচ্ছে, আমরা প্রথমে পড়বো হচ্ছে উদ্ভিদ ভাইরাসের কথা আলোচনা করব। কোন ভাইরাসের কথা আলোচনা করব? উদ্ভিদ ভাইরাসের কথা আলোচনা করব। তাহলে ফার্স্ট উদ্ভিদ ভাইরাসের কি আলোচনা? আচ্ছা দেখো, উদ্ভিদ ভাইরাসের যেটা আলোচনা হচ্ছে, ফার্স্ট হচ্ছে টোবাকো মোজেক ভাইরাস। টোবাকো মোজেক ভাইরাস, এটার জন্য দায়ী রোগের নাম কি স্যার? এটার জন্য দায়ী রোগের নাম হচ্ছে টোবাকো মোজেক। টোবাকো মোজেক হয়েছে। আক্রান্ত স্থান কি হয় স্যার? আক্রান্ত স্থান হচ্ছে তামাক গাছের পাতা। তাহলে তামাক গাছের পাতা হচ্ছে আক্রান্ত স্থান হয়েছে। নেক্সট কি আছে স্যার? নেক্সট হচ্ছে পি মোজেক ভাইরাস। এটার জন্য রোগের নাম কি স্যার? এটার জন্য রোগের নাম হচ্ছে পি মোজেক। এটা কোথায় দেখা যায়? পি মানে কি? মটর গাছ। তাহলে আমাদের মটর গাছের পাতাতে, মটর গাছের পাতাতে কি দেখা যায়? পি মোজেক ভাইরাস দেখা যায়। হয়েছে। নেক্সট, নেক্সট কি ভাইরাস আছে? নেক্সট যে ভাইরাসটা আছে সেই জিনিসটার নাম হচ্ছে বিন মোজেক ভাইরাস। এটা শর্ট ফর্ম কি? বিএমভি। ওকে, এটার রোগের নামটা কি? রোগের নামটা হচ্ছে বি মোজেক। এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় হচ্ছে শিম গাছের পাতাতে দেখা যায়। এটা কোথায় দেখা যায়? না শিম গাছের পাতাতে এই জিনিসটা দেখা যায়। আর একটা কি জিনিস আছে? আর একটা যে জিনিসটা আছে সেই জিনিসটার নাম হচ্ছে টমেটো বুসি ভাইরাস। এইটার জন্য রোগের নাম কি? এইটার জন্য রোগের নাম হচ্ছে লিফ কার্ল। লিফ কার্ল কোথায় দেখা যায়? না টমেটো গাছের পাতাতে দেখা যায়। টমেটো গাছের পাতাতে দেখা যায়। তাহলে ফার্স্ট কথা কি শুনলাম বা কি দেখলাম? আমাদের যখনই উদ্ভিদ রিগার্ডিং কোনো ভাইরাসের কথা আসবে তখন আমরা এর এক ফার্স্ট ধরে নেব শেয়ার আক্রান্ত স্থান হচ্ছে পাতা। ঠিক আছে, এইবার দেখো প্রথম যে তিনটে লেখানো হয়েছে, কি লেখানো হয়েছে? টোবাকো মোজেক ভাইরাস লেখানো হয়েছে। ঠিক, এর জন্য রোগের নাম কি? টোবাকো মোজেক। পি মোজেক ভাইরাস এর জন্য রোগের নাম কি? রোগের নাম কি? পি মোজেক। এবং বিন মোজেক ভাইরাস এর জন্য রোগের নাম কি? বিন মোজেক। অর্থাৎ তুমি যদি ভাইরাসের নাম মুখস্থ করো তুমি রোগের নাম পেরে যাবে। হয়েছে। আর কিন্তু টমেটো বুসি ভাইরাস বলে যে ভাইরাসটা আছে সেই ক্ষেত্রে রোগের নামটা হয় আলাদা। রোগের নামটার নাম কি হয়? লিফ কার্ল। তাহলে পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে যে লিফ কার্ল রোগ কোন ভাইরাসের প্রভাবে হয়, তাহলে বলবে টমেটো বুসি ভাইরাসের প্রভাবে হয়। কোথায় দেখা যায় রোগটা? না টমেটো গাছের পাতায় দেখা যায়। বিএমভি ভাইরাসটা হচ্ছে এক রকমের উদ্ভিদ ভাইরাস, যার পুরো কথা হচ্ছে বিন মোজেক ভাইরাস। এটা দেখা যায় হচ্ছে তোমার শিম গাছের পাতায়। শিম গাছের পাতাতে মরচে ধরে যেটা, সেটাকে বলা হয়, বা শিম গাছের পাতা যে পড়ে যাওয়া এই যে ঘটনাটা ঘটে সেটা যে কার জন্য হয়? না বিন মোজেক ভাইরাসের জন্য। 4 নম্বর ভাইরাসটা হচ্ছে টমেটো ভুসি ভাইরাস। টমেটো ভুসি ভাইরাস হচ্ছে লিফ কার্ল ভাইরাস। মানে টমেটো ভুসি ভাইরাসের জন্য দায়ী রোগের নামটা কি? দায়ী রোগের নামটা হচ্ছে লিফ কার্ল। এটা কোথায় পাওয়া যায়? টমেটো গাছের পাতাতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে মোট কথা কি হলো? এগুলো হচ্ছে আমাদের উদ্ভিদ ভাইরাসের কনসেপ্ট থেকে গেল। বুঝতে পারলে কথাটা? সবাই বুঝতে পারছো কিনা একবার একটু দেখে নাও, একবার আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা আচ্ছা। একটু আসতে বলবো, ঠিক আছে। তাহলে এর পরে কি কনসেপ্ট স্যার? এর পরে যে কনসেপ্টটা আসছে সেই কনসেপ্টটা হচ্ছে কিরকম, যে আমাদের যে ভাইরাসটা থাকছে সেই ভাইরাসের নাম, রোগের নাম,
এবং আক্রান্ত স্থান। যদি কারোর কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা কমেন্ট করে আমাকে জানিও, আমি উত্তর দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। ওকে, এতক্ষণ কি পড়ছিলাম? এতক্ষণ হচ্ছে কি আমরা পড়ছিলাম যে উদ্ভিদ ভাইরাসের কথা। এখন আমরা কি পড়বো? এখন আমরা যে জিনিসটা পড়বো সেই জিনিসটা হচ্ছে প্রাণী ভাইরাসের কথা। প্রাণী ভাইরাসের কথা অর্থাৎ রোগের নাম কি। তাহলে ফার্স্ট কথা হচ্ছে রোগের নাম যদি হয় গুটি বসন্ত। রোগের নাম জানা আছে প্রত্যেকের নিশ্চয়ই, গুটি বসন্ত। গুটি বসন্ত রোগের জন্য ভাইরাসের নাম কি? না ভাইরাসের নাম হচ্ছে কি বলবো, ভাইরাসের নাম হচ্ছে ভ্যারিওলা। ভাইরাসের নাম কি? ভ্যারিওলা। তাহলে গুটি বসন্ত রোগের জন্য কোন ভাইরাস দায়ী? গুটি বসন্ত রোগের জন্য ভ্যারিওলা ভাইরাস দায়ী। এটা আমাদের দেহের কোথায় আক্রান্ত করে? না এটা আমাদের দেহের স্কিনকে আক্রান্ত করে। হয়েছে। নাম্বার দুই, নাম্বার দুই কি, যদি আমাদের ভাইরাসের নাম হয় ভ্যাকসিনিয়া। ভ্যাকসিনিয়া যদি আমার ভাইরাসের নাম হয় তাহলে এর জন্য দায়ী ভাইরাসের নাম কি? দায়ী ভাইরাসের নাম হচ্ছে জলবসন্ত। ভাইরাসের নাম কি? ভাইরাসের নাম হচ্ছে বা রোগের নাম কি? জলবসন্ত। এটা কোথায় আক্রমণ করে? না এটা আক্রমণ করে হচ্ছে স্কিনে আক্রমণ করে। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? আচ্ছা, ঠিক আছে। এরপরে কি আছে, যদি আমাদের ভাইরাসের নাম হয় ইনফ্লুয়েঞ্জা। যদি আমাদের ভাইরাসের নাম হয় কি? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তাহলে তার জন্য দায়ী রোগের নাম কি? তার জন্য দায়ী রোগের নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। হয়েছে। এটা কোথায় আক্রান্ত করে? না আক্রান্ত করে হচ্ছে আমাদের শ্বাসনালীতে আক্রান্ত করে। তাহলে ইনফ্লুয়েঞ্জার রোগ হলে তোমার দেহের কোথায় আক্রান্ত করবে? তোমার দেহের শ্বাসনালীতে আক্রান্ত করবে। হয়েছে। এরপরে 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি হয়েছে? পোলিও মাইলেটিস। পোলিও মাইলেটিস। পোলিও মাইলেটিস রোগটা কিসের জন্য হয়? মানে কি ভাইরাস, এই ভাইরাসের জন্য কি রোগ হয়? না এই ভাইরাসের জন্য আমাদের যে রোগটা হয় সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটার নাম হচ্ছে পোলিও। কোথায় আমাদের আক্রান্ত করে? না আমাদের আক্রান্ত করে হচ্ছে নার্ভাস সিস্টেমে করে বা স্নায়ুতন্ত্রে করে। তাহলে আমাদের কোথায় করে? নার্ভাস সিস্টেমে করতে পারে বা কোথায় করতে পারে? স্নায়ুতন্ত্রে করতে পারে। বুঝতে পারলে? এরপরে কি ভাইরাস আছে? যদি আমাদেরকে বলেছে মিসলস ভাইরাস। কি বললাম কথাটা বাবা? মিসলস, ময়হর্ষি দন্তাস্ব ল দন্তাস্ব। মিসলস ভাইরাসের জন্য আমাদের দেহে কোন রোগ হয়? তাহলে আমাদের দেহে যে রোগ হবে সেই রোগের নামটা কি রোগ হবে? হাম রোগ হয়। স্যার আমাদের দেহে যদি হাম রোগ হয় তাহলে সেটা কোথায় আক্রমণ করবে? না আমাদের দেহে সেটা আক্রমণ করবে হচ্ছে স্কিনে আক্রমণ করবে। হয়েছে। এরপরে কি আছে? যদি আমাদেরকে বলেছে এনকোফালাইটিস। এনকোফালাইটিস, এনকোফালাইটিস যদি হয় তাহলে তার জন্য রোগের নাম কি? তার জন্য রোগের নাম হচ্ছে এনকোফালাইটিস। তাহলে আমার এনকোফালাইটিস হচ্ছে রোগের নাম হচ্ছে এনকোফালাইটিস। কোথায় আমাকে ইয়ে করবে? না আমাকে আক্রমণ করবে হচ্ছে নার্ভাস সিস্টেমে বা স্নায়ুতন্ত্রতে। কোথায় করবে যিনি আক্রমণটা? স্নায়ুতন্ত্রতে করবে। এছাড়া আর কি আছে? এছাড়া আছে হচ্ছে মামস ভাইরাস। এর জন্য সৃষ্ট রোগের নাম কি? মামস ভাইরাস। রোগের নাম মামস। কোথায় হয় মামস ভাইরাস আমাদের? না আমাদের মামস ভাইরাস হয় হচ্ছে গলাতে। তাহলে মামস ভাইরাস কোথায় হয়? মামস ভাইরাস হয় হচ্ছে গলাতে। হয়েছে। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে রেবিস ভাইরাস। রেবিস ভাইরাসে করলে কি হয়? না আমাদের আক্রান্ত রোগের নাম কি? জলাতঙ্ক। জলাতঙ্কটা কখন হয়? না পাগলা কুকুরে তোমাকে যদি কামড়িয়েছে তাহলে জলাতঙ্ক রোগ হয়। হয়েছে। এটা কোথায় আমাদের আক্রমণ করে?
না, আমাদের এইটা আক্রমণ করে হচ্ছে স্নায়ুতন্ত্রতে আক্রমণ করে, অর্থাৎ তোমার ব্রেনের একটা প্রবলেম চলে আসবে, মানে যেটা হয় জল দেখলে ভয় পায়, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। নেক্সট নেক্সট হচ্ছে এইচআইভি ভাইরাস। এটার জন্য দায়ী রোগের নাম কি? এটার জন্য দায়ী রোগের নাম হচ্ছে এইডস। এটা কোথায় হয়? না, এটা হয় হচ্ছে হোল বডিতে হয়। তাহলে এই যে রোগটা হয়, এই রোগটা কোথায় হয়? এই রোগটা হয় হচ্ছে হোল বডিতে হয়। তাহলে আমরা এখানে কি কি পড়লাম? এখানে আমরা কতগুলো ভাইরাসের নাম পড়লাম, 1 2 3 4 5 6, প্রায় 9টা মতো, 4 5 6 7, 9টা মতো ভাইরাসের নাম পড়লাম। এবং প্রত্যেকটা ভাইরাস কি করে? আমাদেরকে আক্রমণ করে এবং আমাদের দেহে, প্রাণীদের দেহে রোগ সৃষ্টি হয়। ঠিক আছে? যেমন ভ্যারিওলা হলে কি হবে? গুটি বসন্ত। কোথায় আক্রমণ করবে? স্কিনে। ভ্যাকসিনিয়া হলে কি হবে? ভ্যাকসিনিয়া হলে হবে জলবসন্ত, স্কিনে। ইনফ্লুয়েঞ্জা যদি হয় তাহলে হবে ইনফ্লুয়েঞ্জা, শ্বাসনালীতে। পোলিও মাইটোলিস হলে কি হবে? পোলিও। এটাগুলো হচ্ছে আমার এক এক করে ব্যাপার। ঠিক আছে? এবার নেক্সট আমার যখন পড়বো, তখন আমি কি দেখবো? নেক্সট আমি দেখবো হচ্ছে শেষে যে স্যার ভাইরাসটা লিখেছিলেন, সেই ভাইরাসের নাম কি? সেই ভাইরাসের নাম হচ্ছে এইচআইভি। এইচআইভির পুরো কথা কি? এইচআইভির পুরো কথা হচ্ছে হিউম্যান ইমিউনো ভাইরাস। হিউম্যান ইমিউনো ভাইরাস, এটা হচ্ছে কি? এইচআইভির পুরো কথা। আর একটা কি ভাইরাস আছে আমাদের? আর একটা যে ভাইরাস বলা ভুল, আর একটা যে রোগ আছে, এই রোগটা কি? এই রোগটার পুরো কথা হচ্ছে অ্যাকুয়ার ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে কি হলো? আমাদের এইচআইভি ভাইরাসের জন্য আমাদের কি হচ্ছে? আমাদের যে রোগটা হয় তার নাম হচ্ছে এইডস রোগ হয়। এই রোগ যে বায়ুবাহিত বা জলবাহিত এরকম কোনো ব্যাপার নয়। এই রোগটা হয় হচ্ছে যদি কোনো রক্ত সংক্রামিত হয়েছে, মানে কিরকম? ধরে নাও কোনো এইডস আক্রান্ত ব্যক্তির দাড়ি কাটবার সময় রক্ত ব্লেডে রেখে আছে, সেটা যদি তোমার গায়ে লাগে তাহলে এটা হতে পারে। আর একটা যেটা হয় সেটা হচ্ছে যদি আমাদের দেহের সঙ্গে কারোর সঙ্গে যদি সেক্সুয়াল অ্যাটাচমেন্ট হয়, যদি সেক্সুয়াল অ্যাটাচমেন্ট হয় তাহলে, এবং সেই ব্যক্তি যদি আমাদের এইডস আক্রান্ত হয়ে থাকে, তাহলে এই রোগ হয়। এই রোগে হলে কি হয়? না, এই রোগে হলে আমাদের দেহের যে প্রতিরোধ ক্ষমতা আছে বা অ্যান্টিবডি যে ব্যাপারটা আছে, সেই অ্যান্টিবডি সিস্টেমটা পুরোটা জিরো হয়ে যায়। এবং অ্যান্টিবডি সিস্টেম যদি জিরো হয়, তাহলে আমি কি বলতে পারবো? তাহলে আমি বলতে পারবো এই কথাটা, যে আমার সেই ভাইরাসটা আমাকে আক্রমণ করবে এবং আমার শরীরে নষ্ট করে দেবে। আচ্ছা, এনকোফালাইটিস হচ্ছে একটা রোগের নাম, যার জন্য দায়ী হচ্ছে, ভাইরাসের নাম হচ্ছে এনকোফালাইটিস। এটা হচ্ছে নার্ভাস বা স্নায়ুতন্ত্র। এইখানে মনে রাখবে যে এইগুলো পয়েন্ট করছি: ইনফ্লুয়েঞ্জা, এনকোফালাইটিস এবং মামস, এই তিনটে রোগের নাম এবং ভাইরাসের নাম দুটোই সমান। ঠিক আছে? অর্থাৎ তুমি যদি রোগের নাম মনে রাখো, তাহলে তুমি ভাইরাসের নাম মনে রাখবে। আর যদি ভাইরাসের নাম মনে রাখতে পারো, তাহলে রোগের নাম মনে রাখতে পারবে। ঠিক আছে? এইটুকুনি হচ্ছে আমার কথা। আচ্ছা, তাহলে এইবার আমরা এক এক করে জিনিসগুলো, কতগুলো জিনিস নিয়ে এবার আলোচনা করি। দেখো, আমাদের একটা ভাইরাস আছে। সাপোজ এই ভাইরাসটা আছে, ধরে নাও। কোথায় গেল? এই ভাইরাসটা আছে। এই ভাইরাসে যদি সম্পূর্ণ কণা থাকে, তাকে বলা হয় কি? ভিরিয়ন। তাহলে ভিরিয়ন কাকে বলে? তাহলে তোমরা একবার প্রত্যেকে হেডিং লেখো, ভিরিয়ন বলো। কি বলে হেডিং লিখবে? না, হেডিংটা লিখবে হচ্ছে ভিরিয়ন বলে হেডিং লেখো। 1 নম্বর, VIRIO এর ভিরিয়ন। কি উত্তর হবে? উত্তর হবে সমগ্র ভাইরাস কণাকে ভিরিয়ন বলে। তাহলে সমগ্র ভাইরাস কণাকে কি বলে? সমগ্র ভাইরাস কণাকে বলা হয় ভিরিয়ন। হয়েছে?
এবার কি দেখো, আমাদের ভাইরাসের দুটো জিনিস থাকে, একটা থাকে হচ্ছে ক্যাপসিড আর একটা থাকে হচ্ছে ভাইরাস জিনোম। ক্যাপসিড যেটা থাকে, এই ক্যাপসিডের বাইরে যদি প্লাজমা পর্দার আবরণ থাকে তাকে বলা হয় এনভেলপ। তাহলে প্রত্যেকে হেডিং করো এনভেলপ বলে, ভিএলওপি, এনভেলপ বলে হেডিং করো। এনভেলপ কি জিনিস লেখো হচ্ছে যে ক্যাপসিডের বাইরের দিকে, ক্যাপসিডের বাইরের দিকে প্লাজমা পর্দার যে আবরণ থাকে তাকে এনভেলপ বলে। তাহলে এনভেলপ কাকে বলে? এনভেলপ কথাটা হচ্ছে এরকম ব্যাপার, এনভেলপ তাকেই বলে যে আমাদের ক্যাপসিডের বাইরে প্লাজমা পর্দার যে একটি বিশেষ আবরণ থাকে তাকে এনভেলপ বলা হচ্ছে। ঠিক আছে, এইবার দেখো প্রত্যেকটা ভাইরাসের কি তাহলে স্যার ক্যাপসিডের বাইরে করে প্লাজমা পর্দার আবরণ থাকবে? উত্তর হবে না। তাহলে যেই ধরনের ভাইরাস গুলোর আমার এনভেলপ যুক্ত আছে সেই ধরনের ভাইরাসগুলোর একটা স্পেশাল নাম আছে, তাকে বলা হবে কি ভাইরাস? লিপো ভাইরাস। তাহলে লিপো ভাইরাস কি জিনিস? না লিপো ভাইরাস যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে এনভেলপ যুক্ত ভাইরাসকে বলা হয় লিপো ভাইরাস। এনভেলপ যুক্ত ভাইরাসকে বলে লিপো ভাইরাস। তাহলে লিপো ভাইরাস কাকে বলে? না লিপো ভাইরাস বলে হচ্ছে এনভেলপ যুক্ত ভাইরাসকে লিপো ভাইরাস বলে। এনভেলপ মনে রাখবে কি করে? দেখবে যখন কোনো চিঠি লেখা হয় বা কোনো অফিসিয়াল ডকুমেন্টস হয়, দেখবে একটা বলে যে এনভেলপের মধ্যে কাগজটা পুরো আমরা ঠিকানাটা পাঠাই, তাহলে সেই রকম হচ্ছে এইটাকে বলে এনভেলপ। ঠিক আছে, এইবার দেখো এই যে লিপো ভাইরাস আছে এইখানে আর একটা টার্ম থাকে, সেই টার্মটার নাম কি? পেলপোমায়ার বা পেলপোমিয়ার, যে যা উচ্চারণ করবে একই ব্যাপার, পেলপোমায়ার। এইটার উদাহরণ কি? না এইটাকে বলা হয় কি? লিপো ভাইরাসের একককে বলা হয় পেলপোমিয়ার। তাহলে কি বললাম কথাটা? লিপো ভাইরাসের একককে বলা হয় কি বলা হয়? না পেলপোমিয়ার। তাহলে আমাদের লিপো ভাইরাসের একককে কি বলা হয়? পেলপোমিয়ার বলা হয়। এইবার আমাকে তোমরা প্রত্যেকে বলো, কি বলবে কথা? যে স্যার যদি আমাকে বলেছে ডিএনএ যুক্ত উদ্ভিদ ভাইরাসের নাম কি, তাহলে আমার কি উত্তর আসবে? তাহলে আমার উত্তর আসে দুটো, একটা হচ্ছে ফুলকপির মোজেক ভাইরাস, আর একটা যে উত্তর আসে সেই জিনিসটার নাম হচ্ছে কি? সায়ানোফাজ। এই সায়ানোফাজ কি জিনিস? সায়ানোফাজ যে জিনিসটা, এই সায়ানোফাজ জিনিসটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। তাহলে নীলাভ সবুজ শৈবালকে আমরা কি বলবো? নীলাভ সবুজ শৈবালকে আমরা বলবো হচ্ছে সায়ানোফাজ বলবো। হয়েছে। এছাড়া আমাদের আর একটা জিনিস মনে রাখতে হবে। কি জিনিস মনে রাখবো স্যার? মাইকোফাজ কি জিনিস? মাইকোফাজ কি জিনিস? না মাইকোফাজ যে জিনিস আছে সেই জিনিসটা হচ্ছে এরকম ব্যাপার যে ছত্রাক আক্রমণকারী ভাইরাস। তাহলে আমি কি বলবো? ছত্রাক আক্রমণকারী ভাইরাস। তাহলে আমার একটা জিনিস গেল কি? মাইক্রোফাজ কি জিনিস গেল? মাইক্রোফাজ যে জিনিসটা গেল সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটার নাম হচ্ছে মাইক্রোফাজ। হয়েছে। এইবার স্যার আমি তো সারাদিন ধরে এত ভাইরাস 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 নিয়ে পড়লাম, এই ভাইরাস সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? না ভিরোলজি বলা হয়। কি বললাম কথা? ভিরোলজি কি জিনিস? ভিরোলজি কি জিনিস? না ভিরোলজি জিনিস হচ্ছে ভাইরাস সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ভিরোলজি। ভাইরাস সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ভিরোলজি। তার মানে কি দেখলাম আমরা? আমরা দেখলাম যে মেন মেন কতগুলো পয়েন্ট বা মেন মেন কতগুলো টপিক, যেই যেই টপিক গুলোতে কি হবে যে আমাদেরকে পড়তে হবে।
ঠিক আছে, এইবার আমি একবার প্রথম থেকে একবার বলছি, একবার দেখে নাও। সরি, আচ্ছা, আগে তোমরা একটু দেখে নাও, দেখে নিয়ে আমাকে বলো একটু, তারপর আমি বলছি। কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে সেটা কমেন্ট একটু জানিও, তাহলেও হবে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আমি মনে করি আচ্ছা, এক সেকেন্ড দেখছি, দাঁড়াও, ওয়েট করো। জলাতঙ্ক রোগে জল দেখে ভয় লাগে কেন? কারণ ওখানে আমাদের ব্রেনটার এমন ভাবে একটা সেট আপ হয়ে যায় যে জলকে দেখলেই আমাদের মনে একটা আক্রান্ত হয়, ঠিক আছে, এটার জন্য। তাহলে লাস্ট পেজটা একটু দেখাবেন, ওটা আমার পুরো লেখা হয়নি। আচ্ছা, লিখে নাও। আচ্ছা, ভাইরাস জিনোম, ভাইরাস জিনোম কথাটা, ভাইরাস জিনোমেই প্রত্যেকটা বই আছে। তুমি যে কথাটা লিখছো সেই লেখাটা আমি কিন্তু দেখিনি কোনো জায়গায়। টিনোম কথাটা আমি দেখিনি, ঠিক আছে, টিনোম কথা আমি দেখিনি। একটু টাইম দিচ্ছি, তারপরে আরেকবার পুরো বলে দিচ্ছি, একটু ওয়েট করো। আচ্ছা, তাহলে ভাইরাস শব্দের গঠনগত কার্যগত একক কি? না, ভাইরাস শব্দের গঠনগত কার্যগত একক হচ্ছে বিষ। ওকে, বা ভাইরাস শব্দের অর্থগত অর্থ হচ্ছে বিষ। ভাইরাস কি কি দিয়ে তৈরি স্যার? দুটো জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এটা হচ্ছে সুপার রিভিশন, যা যা পড়েছি তোমরা আমাদের সঙ্গে, আমার সঙ্গে সঙ্গে একবার করে বলো, তাহলে তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে, এটাকে আর বারবার করে পড়তে হবে না। প্রোটিন কি দিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। নিউক্লিক অ্যাসিড কি কি দিয়ে তৈরি? নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছে আরএনএ এবং ডিএনএ দিয়ে তৈরি। কে কে আবিষ্কার করেছে? বিজ্ঞানী ব্যাডেল এবং বিজ্ঞানী পিরি আবিষ্কার করেছে। ঠিক আছে, ভাইরাস কি? জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ে হচ্ছে আমাদের ভাইরাস। ভাইরাস কি? অকোষীয়। ভাইরাস কেবলমাত্র পোষকের দেহে প্রজননক্ষম, এবং ডিএনএ এবং আরএনএ এর মধ্যে কি থাকে? ডিএনএ এবং আরএনএ এর মধ্যে যে কোনো একটি উপস্থিত থাকে। ঠিক আছে, গেল। তাহলে আমাকে যদি বলেছে ভাইরাসের ডেফিনেশন কি, তাহলে ভাইরাসের ডেফিনেশনের ক্ষেত্রে আমরা মনে রাখবো কি জিনিস? ভাইরাসের ডেফিনেশনের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এরকম ব্যাপারটা, নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ে অবস্থিত, অকোষীয়, কেবলমাত্র পোষকের দেহে প্রজননক্ষম, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে একটি নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে, তাকে আমরা বলবো হচ্ছে ভাইরাস। ঠিক আছে, এরপরে আমরা কি পড়বো? এরপরে আমরা যেটা বলবো ভাইরাসের শেপ। ভাইরাসের শেপ যদি স্পেরিক্যাল হয় তাহলে হচ্ছে আমাদের পোলিও ভাইরাস। যদি আমাদের ভাইরাসের শেপটা গোলাকার বা দণ্ডাকার হয় তারা হচ্ছে টিএমভি হচ্ছে আমার, বা টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে আমার ভাইরাস। যদি ওভাল হয় আকৃতি তাহলে তার উদাহরণ কি? মাম্পস বা ইনফ্লুয়েঞ্জা। যদি কিউব হয় তাহলে হচ্ছে গুটি বসন্তের ভাইরাস। গুটি বসন্তের ভাইরাসের যদি আমি বলেছি যে ভাইরাসের নামটা বলো, কেউ বলতে পারবে? গুটি বসন্তের ভাইরাসের নামটা হচ্ছে ভ্যারিওলা। ভ্যারিওলা হচ্ছে গুটি বসন্তের ভাইরাসের নাম। ঠিক আছে, আর ট্যাক্সন আকৃতি কি হয়, বা শুক্রাণু আকৃতি, ব্যাঙাচি আকৃতির উদাহরণ কি? এর উদাহরণটা হচ্ছে ব্যাকটেরিয়া ফাজ। ওকে, এবার কি হয়েছে? ভাইরাসের স্ট্রাকচার হয় দুই রকমের, একটাকে বলা হয় ক্যাপসিড, একটাকে বলা হয় ভাইরাস জিনোম। ক্যাপসিড কি? ক্যাপসিড হচ্ছে আউটার সারফেস, ভাইরাস জিনোমকে রক্ষা করে, এবং এটা তৈরি হয় প্রোটিন দিয়ে। এর ইউনিট কি? এর ইউনিট হচ্ছে ক্যাপকোমিয়ান। হয়েছে। ভাইরাস জিনোম কি? জিনোম, যে আমাকে প্রশ্ন করছিল জিনোম না টিনোম হবে, জিনোম। ঠিক আছে, জিনোম। তাহলে ইনার সারফেস, এবং যে ভাইরাসের মধ্যে যে ভাইরাস জিনোমটা থাকে সেটা ডিএনএ থাকলে আরএনএ থাকবে না, আরএনএ থাকলে ডিএনএ থাকবে না। এবং এই যে ভাইরাস থাকে, ভাইরাসের মধ্যে শুধুমাত্র ক্যাপসিড এবং ভাইরাস জিনোমই থাকে না,
এছাড়াও যেটা থাকে সেটার নাম হচ্ছে উৎসেচক। উৎসেচকের নাম কি? ভাইরাস, ফাজ ভাইরাসে থাকে হচ্ছে লাইসোজাইম, এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে থাকে নাম, যে উৎসেচক থাকে তার নাম কি? নিউরামিনিডেজ। এবং কি হয়েছে, বসন্ত ভাইরাস যদি বলেছো তাহলে সেটা মাস্ট বি মনে রাখবে ডিএনএ ঘটিত। এইটা কিন্তু এসএসসি পিকিউ, বসন্ত ভাইরাস কোন ঘটিত? ডিএনএ ঘটিত, আরএনএ ঘটিত, কোনোটিই নয় না উভয়। তাহলে উত্তর হবে কি? ডিএনএ ঘটিত। ঠিক আছে, নেক্সট কি? নেক্সট হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কি ঘটিত? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে আরএনএ ঘটিত। ঠিক আছে, বসন্ত ভাইরাস কে আবিষ্কার করেছেন? না, বিজ্ঞানী এডওয়ার্ড জেনার আবিষ্কার করেছেন। ঠিক আছে, চলো এবার কি বলেছে? ডিএনএ। ডিএনএ ঘটিত ভাইরাসের নাম কি? কার কার জানা আছে? ডিএনএ ঘটিত কি ভাইরাস? না, প্রথমে আমি ধরবো হচ্ছে প্রাণী ভাইরাস। প্রাণী ভাইরাস কি কি হয়? না, প্রাণী ভাইরাসের উদাহরণ হচ্ছে বসন্ত ভাইরাস, যেটা আমাদের কে আবিষ্কার করেছেন? না, যেটা আমাদের আবিষ্কার করেছেন হচ্ছে যে বিজ্ঞানী জেনার। এছাড়া কি ভাইরাস? হার্পিস ভাইরাস হতে পারে। এছাড়া কি ভাইরাস? স্পেরিকাল, সেই পোলিও ভাইরাস, যার আকৃতি কিরকম? স্পেরিকাল হয়েছে। উদ্ভিদ ভাইরাস কি? উদ্ভিদ ভাইরাসটা হচ্ছে কি, আমি বলতে পারি যে ফুলকপির মোজেক ভাইরাস, আর সায়ানোফাজ হচ্ছে আমাদের উদ্ভিদের মোজেক ভাইরাস। হয়েছে এখান থেকে। নেক্সট, নেক্সট কি জিনিস? নেক্সট হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাসের উদাহরণ কি? ব্যাকটেরিয়া ভাইরাসের উদাহরণ হচ্ছে আমাদের হাজ ভাইরাস। ইউআইজেইউ দেশ অনুযায়ী 1892 সালে দিমিত্রি ইভানস্কি হয়েছে। একজন কমেন্ট করছিল যে আমাদের ব্যাকটেরিয়াকে আবিষ্কার করেছে, ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে দিমিত্রি লিভিওস্কি। লিভিওস্কি আবিষ্কার করেছে। কত সালে আবিষ্কার করেছে? 1892 সালে আবিষ্কার করেছে। নট মাচ ইম্পর্টেন্ট, জানার জন্য পড়ে রাখতে পারো, ঠিক আছে, কিন্তু 1892 সালে এই ভাইরাসটা আবিষ্কার করেছে। আরএনএ ঘটিত ভাইরাস কি? আরএনএ ঘটিত ভাইরাস হচ্ছে টোবাকো মোজেক ভাইরাস বা টিএমভি, আর একটা হচ্ছে বিএমভি, আর একটা হচ্ছে পিএমভি, পি মোজেক ভাইরাস। হয়েছে। কোথায় কোথায় দেখা যায় না দেখা যায় সেই সমস্ত জিনিসগুলো তোমরা জানো এবং পরবর্তীতে বলা হবে। প্রাণী ভাইরাসের উদাহরণ কি? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং রিও ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে কি মনে রাখবে? না, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য দায়ী রোগের নাম ইনফ্লুয়েঞ্জা। ব্যাকটেরিয়া ভাইরাসের উদাহরণ কি? একটা হচ্ছে MS2 আর একটা হচ্ছে MS12। হয়েছে। নেক্সট, যদি আমাদের ভাইরাস ডিএনএ ঘটিত হয়, ডিএনএ ঘটিত যদি হচ্ছে, তাহলে আমি কি বলবো? আরএনএ থাকবে না, আরএনএ হলে ডিএনএ থাকবে না। এরকম কন্ডিশনে যদি হয় ডিএনএও আছে আরএনএও আছে এই ধরনের ভাইরাসের উদাহরণ কি? তাহলে বলবো লিউকো ভাইরাস বা রস ফার্স্টাকো। হার্মফুল ভাইরাস কি? টোবাকো মোজেক ভাইরাস। টোবাকো মোজেক কোথায় দেখা যায়? তামাক গাছের পাতাতে দেখা যায়। পি মোজেক ভাইরাস, পি মোজেকে দেখা যায় মোটর গাছের পাতা দেখা যায়। বি মোজেক ভাইরাস কোথায় দেখা যায়? শিম গাছের পাতাতে দেখা যায়। টমেটোর ভাইরাস কোথায় দেখা যায়? টমেটো ভুসি ভাইরাস বা লিফ কালে দেখা যায়। ফুলকপির মোজেক ভাইরাসটা আসলে কি? ফুলকপির মোজেক ভাইরাসটা হচ্ছে এরকম ব্যাপার যে ফুলকপির ওপরে দেখে, ফুলকপিকে যদি রেখে দিয়ে দেখে যদি ফুলকপির ওপরে একটা ছাতা পড়ে যাচ্ছে, সেইটাকে বলে ফুলকপির মোজেক ভাইরাস। ঠিক আছে, নেক্সট। এইগুলো ছিল উদ্ভিদ ভাইরাস। উদ্ভিদ ভাইরাসের পরে যে ভাইরাস গুলো থাকে সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটার নাম হচ্ছে প্রাণী ভাইরাস। ভ্যারিওলা হলে গুটি বসন্ত, ভ্যাকসিনিয়া হলে জল বসন্ত। কোথায় আক্রমণ করে? দুটো স্কিনে আক্রমণ করে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য দায়ী রোগের নাম কি? ইনফ্লুয়েঞ্জা, শ্বাসনালীতে আক্রমণ করে। পোলিওমাইটেলিস কি রোগ? পোলিও রোগ। হয়েছে। পোলিও রোগের আমাদের ভাইরাসের আকৃতি কিরকম হয়? দণ্ডাকার বা এই দণ্ডাকার গোলাকার বা স্পেরিকাল হয়। ঠিক আছে। কোথায় আক্রমণ করে? স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। মিসলস ভাইরাস কিসের জন্য দায়ী? হামের জন্য দায়ী। কোথায় আক্রমণ করে? স্কিনে আক্রমণ করে। রেবিস ভাইরাস কোথায় হয়? জলাতঙ্ক রোগ হয়, স্নায়ুতন্ত্রতে হয়। HIV ভাইরাসের জন্য দায়ী রোগের নাম হলো এডস। এটা কি হয়? আমাদের হোল বডিতে হয়। HIV এর পুরো কথা কি? হিউম্যান ইমিউনো ভাইরাস। এবং এডস ভাইরাসের পুরো কথা কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। বুঝতে পারলে কথাটা কি বলেছি? এইবার কি, যদি আমার সমগ্র একটা ভাইরাস কণা থাকে তাকে বলা হয় ভিরিয়ন। এনভেলপকে, ক্যাপসিডের বাইরে যে প্লাজমা পর্দার আবরণ থাকে তাকে বলা হয় এনভেলপ। এবং
প্রত্যেকটা যে ভাইরাসের বাইরে যে প্লাজমা পর্দার আবরণ থাকতে হবে এমন কোনো মানে নেই। যে সমস্ত ভাইরাসের বাইরে দেহের বাইরে প্লাজমা পর্দার আবরণ থাকে তাকে বলা হয় লিপোভাইরাস। এবং লিপোভাইরাসের যে একক থাকে, এই লিপোভাইরাসের একককে বলা হয় কি পেলপোমিয়ার। এবং ডিএনএ যুক্ত উদ্ভিদ ভাইরাসের নাম কি সায়ানোফেজ, তোমাদেরকে আগে বলানো হয়েছিল। তার মানে কি? তার মানে হলো নীলাভ সবুজ শৈবাল। আর মাইকোফাজ কি জিনিস? ছত্রাক আক্রমণকারী ভাইরাসকে বলা হয় মাইকোফাজ। ভাইরোলজি কি জিনিস? ভাইরাস সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ভাইরোলজি বা ভিরোলজি। এইটুকুনি হচ্ছে আজকে আমাদের টোটাল ভাইরাসের চ্যাপ্টার। ঠিক আছে, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে ভাইরাসের রিগার্ডিং বিভিন্ন রকম শর্ট কোশ্চেন, অবজেক্টিভ কোশ্চেন। তো একটা ক্লাসে তো সমস্ত রকম অবজেক্টিভ কোশ্চেন সমস্ত কিছু করানো সম্ভব না। এর পরবর্তীতে আমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে ভাইরাস বলো ব্যাকটেরিয়া বলো প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে এবং এর থেকেও আরো মডিফাইড রূপে ভালো করে তোমাদেরকে বোঝানো হবে, যাতে করে তোমরা বুঝতে পারো। এবং তার সঙ্গে শর্ট কোশ্চেন করানো হবে, যেই শর্ট কোশ্চেন গুলো এসএসসি এবং রেলওয়ের এক্সাম ওরিয়েন্টেড। ওকে, এক্সাম ওরিয়েন্টেড। তো প্রত্যেকের ক্লাস কেমন লাগলো একটু জানাবে। আর একটা কথা হচ্ছে যে প্রত্যেকে ক্লাসে থাকার জন্য থ্যাংক ইউ। ওকে, ওকে, থ্যাংক ইউ। ক্লাস কেমন লাগলো প্রত্যেকে একটু জানিও। আচ্ছা স্যার, আচ্ছা নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস জানানো হবে, স্যার জানিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। পিডিএফ গুলো অবশ্যই পাবে, যারা পুরো ক্লাস করেছে পিডিএফ পাবে, স্যার প্রোভাইড করবেন। স্যার ক্লাস শেষ হয়ে গেছে? আচ্ছা, রজত বাবু আছেন? হ্যাঁ বলছি স্যার ক্লাস শেষ হয়ে গেছে স্যার। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? আমি একবার গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু তোমরা। ক্লাস শেষ। হ্যাঁ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি একবার গ্রুপটা ওপেন করে দিচ্ছি, তোমরা প্লিজ একটু গ্রুপে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আমি গ্রুপটা একবার জাস্ট একটু ওপেন করে দিচ্ছি। আমি বেশি সময় নেবো না, আবারও বলছি 2 মিনিট সময় নেব, তার বেশি একদমই না। 2 মিনিট সময় নেব। গ্রুপটা আমি ওপেন করে দিয়েছি, দেখো। একটু প্লিজ তোমাদের ফিডব্যাক শেয়ার করো একটু। আর প্লিজ এরকম না মানে খুব ভালো ভালো দারুণ, অ্যাটলিস্ট যদি কিছু লিখে পাঠাও, মানে যেটাতে বোঝা যায়। মানে আমি ধরো একটা অ্যাজাম্পশন দিয়ে ক্লাসটা শুরু করেছিলাম, তো যে দেখো এরকমটা হচ্ছে কিনা, তো সেটা ঠিকঠাক ট্রুথফুল হলো কিনা। এটাকে আমি আবারও বলছি যে যাদের দরকার নেই লিখো না, কিন্তু অ্যাটলিস্ট একটা দুটো সেন্টেন্সে যদি লিখতে পারো তাহলে খুব ভালো লাগবে, এই যা, আর কিছু না। এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এরকম না যে খুব ভালো ভালো স্যার দারুণ, এরকম না। একটু যদি তোমরা একটু দুই একটা লাইনে লিখে পাঠাও। একটু যদি দুই একটা লাইনে লিখে পাঠাও। আমি বেশিক্ষণ টাইম নেব না, 2 মিনিট মাত্র টাইম নেবো, এরপরে এটা শেয়ার করে দেবো। সিক্রেট কোডটা শেয়ার করে দেন আমরা আজকে ক্লাসটা যেখানে এন্ড করব। আগামীকাল জানিয়ে রেখে, আগামীকাল ইংলিশের ক্লাস থাকবে, রাত 8টা থেকে ইংলিশের ক্লাস থাকবে। ইংলিশের ক্লাসের ক্ষেত্রে আমার যেটা বলার, যে অ্যানালিসিস পার্টটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু রেলে ইংলিশ নেই, কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় ইংলিশ থাকবে। তো সেই জায়গা থেকে বলতে গেলে যে কোথা থেকে কোশ্চেন আসে, মানে এটা জানা খুব দরকার। কোন কোন চ্যাপ্টার গুলো বেশি পড়তে হয়, কোথা থেকে বেশি কোশ্চেন আসে, কোথায় কম কোশ্চেন আসে, কোথায় বা একদমই আসে না, মানে যেটাকে অ্যাভয়েড করা যেতে পারে। এই জায়গাটা কালকের ক্লাসে খুব ভালো বুঝতে পারবে। অর্থাৎ অ্যানালিসিস,
যেটাকে আমরা বলি, দেখবে কিরণের বই যদি কেনো, কিরণের বই এই অ্যানালিসিস গুলো করা থাকে খুব সুন্দর করে। তো কালকে এই অ্যানালিসিস পার্টটা পুরো ইংলিশ সাবজেক্টের উপর খুব ভালো বুঝতে পারবে। তো তাহলে গ্রুপটা বন্ধ করে দিচ্ছি, দেন আমি এটা শেয়ার করে দিচ্ছি তোমাদেরকে, গ্রুপটা বন্ধ করে দিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে, যারা যাদের প্রত্যেকে ভ্যালুয়েবল ফিডব্যাক শেয়ার করলে, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো। আমি কোডটা শেয়ার করে দিচ্ছি। আরো একটা কথা বলছি যে যেটা আসবে কোডটা, সেটা মনে রাখবে, আবারও বলছি সিক্রেট কোড। তাহলে সিক্রেট মানে বুঝতে পারছো যে গোপন ব্যাপার রয়েছে, অর্থাৎ আজ যেটা শেয়ার করলাম, আগামীকাল যখন ইংলিশে ক্লাস হবে সেখানে কিন্তু আবার ডিফারেন্ট কোড চলে আসবে, ডিফারেন্ট নাম্বার চলে আসবে। আশা করি বোঝাতে পারলাম কি বলতে চাইছি। আর কোডটাকে তোমরা লিখে পাঠাবে, কারণ এটা কিন্তু ম্যানুয়ালি করা হবে না। হোয়াটসঅ্যাপে পাঠাবে যখন, আমি দেখাচ্ছি, কোডটাকে লিখে পাঠাবে, ঠিক আছে? কেউ ছবি তুলে বা স্ক্রিনশট নিয়ে পাঠাবে না। কেন? এটা কিন্তু ম্যানুয়ালি করা হবে না, অর্থাৎ আমি হাতে করে করব না, এটা কিন্তু সফটওয়্যার করবে। আর সফটওয়্যার কিন্তু ওই ছবি বা তোমার স্ক্রিনশট রিড করতে পারে না। ও কিন্তু যেটা তুমি লিখে পাঠাও সেই লেখাটাকেও রিড করতে পারে, ঠিক আছে? আর একবারেই বা একটাই মেসেজ করবে, যেহেতু এখনো প্রায় 165 প্লাস স্টুডেন্ট রয়েছে, একটা নাম্বার গুলো SMS বা এতগুলো হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে। তো সেই জায়গা থেকে বলছি একটাই মেসেজ করবে, সিঙ্গেল মেসেজ করবে, একাধিক মেসেজ করবে না। বারবার বলবে না যে স্যার আমাকে হোয়াটসঅ্যাপে রেকর্ডিং ভিডিও দিন, স্যার পিডিএফ দিন। কারণ তোমার দায়িত্ব শুধু তোমার নিজের, তুমি রেকর্ডিং ভিডিও বা পিডিএফ নোটস পেলে কিনা, কিন্তু আমার দায়িত্ব কিন্তু এই এত এত ছেলে মেয়েদের। তাই আমাকে দায়িত্ব মনে করানোর দরকার নেই। তুমি কোডটাকে এখনই পাঠিয়ে দেবে, অর্থাৎ এখন থেকে 1 ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবে। পর হয়ে গেলে বা খুব লেট হয়ে গেলে তুমি কিন্তু বা তোমার কোড কিন্তু অ্যাকসেপ্ট হবে না। কেন বলছি, যে ধরে নাও যে আমি 9:30টার সময় কোডটা শেয়ার করলাম, 10:30টার সময় আমি ধরো সফটওয়্যারটাকে অন করে দিলাম, তাহলে 10:30টা পর্যন্ত যাদের যাদের কোড আসবে তাদেরটাই কিন্তু অ্যাকসেপ্ট করবে। তারপর যদি কেউ পাঠাও তারটা কিন্তু আর নেবে না। আমি প্রথমে বললাম যে এটা কিন্তু ম্যানুয়ালি করা হবে না, এটা কিন্তু আবারও বলছি ম্যানুয়ালি করা হবে না। তাই সবাইকে বলছি যে সেটাকে অবশ্যই লিখে পাঠাবে এবং এই টাইমের মধ্যে পাঠিয়ে দেবে। আমি টাইম বলতে এক্স্যাক্টলি তোমায় কোনো কিছু বলছি না যে 9টা 10টা এরকম বলছি না, আমি বলবো 1 ঘন্টার মধ্যে পাঠিয়ে দাও। আমি চেষ্টা করব যে 10:30টার মধ্যে এটাকে সফটওয়্যারে বসিয়ে দেওয়া। তাহলে তোমাদের কাছে হয়তোবা 1টা 1:30 2টোর মধ্যে হয়ে যাবে, কারণ এই ভিডিওটা তোমার হতে, আপলোড হতে সময় নেয় কিছুটা, কারণ এত বড় একটা ভিডিও, ধরে নাও প্রায় 1.5 ঘন্টা প্লাস টাইম, তো সেই জন্য একটু সময় লাগবে। আমি স্ক্রিন শেয়ার করছি, দেখো দেখতে পাচ্ছ কিনা। প্রথম দিনে একটু বললাম যাতে করে দ্বিতীয় দিনে আর এইগুলো বলতে না হয়। আবারও বলছি, দেখো লেখা রয়েছে কোড, নিচের পেজে রয়েছে, পরের পেজে কোড এবং নাম্বার রয়েছে। ভালো করে দেখো যে সিক্রেট কোড শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টাইপ করে পাঠাবে, শুধুমাত্র টাইপ। বারবার বলছি এগুলো ভুল করলে কিন্তু তোমার কাছে যাবে না। স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, স্ক্রিনশট দিয়ে বা ছবি তুলে পাঠাবে না, সেক্ষেত্রে তোমার কাছে যাবে না। আমি আবারও বলছি ম্যানুয়ালি করব না, অর্থাৎ তোমার সাথে আমার ঝামেলা থাকতে পারে যে আমি এই ছেলেটাকে বা মেয়েটাকে দেবো না, কিন্তু সফটওয়্যার কিন্তু ওটা বোঝে না। ওর কাছে যদি সঠিক কোডটা পৌঁছায় ও তোমাকে ঠিক পাঠিয়ে দেবে। তাই বারবার বলছি স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, শুধুমাত্র টাইপ করে পাঠাবে। হোয়াটসঅ্যাপ করবে, কোন রকম টেক্সট মেসেজ বা টেলিগ্রাম বা অন্য কোনো মেসেজ করে পাঠাবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ করবে। এই মোবাইল নাম্বারটা একদমই নতুন, অর্থাৎ এটা গ্রুপে আছে। যে মোবাইল নাম্বারটা আমি তোমাদেরকে শেয়ার করছি এই মোবাইল নাম্বারটা গ্রুপে আছে, অ্যাডমিন হিসাবেই রয়েছে, কিন্তু এখানে তোমরা মেসেজ করোনি, ঠিক আছে? তো যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে কোড পাঠাবে। অন্য নাম্বারে পাঠালে তোমার কাছে কিন্তু রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস যাবে না। আমি রিপিটেডলি বলছি, যে কথাগুলো বলছি একটু মেনে চলবে, আদারওয়াইজ তোমার কাছে যাবে না। কোড টাইপ করে পাঠাবে, স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো মেথডে পাঠাবে না। যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারে পাঠাবে। এই 3টে কথা। সিক্রেট কোড কিন্তু প্রতিবার পাল্টে যাবে, প্রত্যেকবার কিন্তু সিক্রেট কোড পাল্টে যাবে, কারণ সিক্রেট কথাটাই মানে কিন্তু গোপন। আর যখন আমি সবার সামনে পাবলিশ করে দিচ্ছি, তারপরে নিশ্চয়ই আগামীকাল সেম সিক্রেট কোড হবে না, আগামীকাল কিন্তু ডিফারেন্ট হবে। তাই তোমাকে প্রতিদিন এই রেকর্ডিং ভিডিও পিডিএফ পেতে হলে তোমাকে রেগুলার ক্লাস করতে হবে। যাদের দরকার রয়েছে তারা
এই কথাগুলো আমার মনে হয় বারবার বলার দরকার নেই। আজকের কোডটা হচ্ছে এইটা, শুধুমাত্র যেটাকে এই ইয়ে করা রয়েছে, হাইলাইট করা রয়েছে, এইটাই হচ্ছে কোড। এই যে টার্গেট গভর্নমেন্ট জব, শুধুমাত্র এইটাকে লিখে পাঠাবে, 3টে ওয়ার্ড, টার্গেট গভর্নমেন্ট জব। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে এইটা, এই যে এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 9330372977। শুধুমাত্র এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে না, অন্য কোথাও পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। অন্য কোনো নাম্বারে পাঠালে তাহলে কিন্তু তোমার কাছে রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস যাবে না। শুধুমাত্র লিখবে টার্গেট গভর্নমেন্ট জব, এটাকে লিখে পাঠাবে, হাতে করে টাইপ করে লিখে পাঠাবে, স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। একাধিক মেসেজ করবে না, স্যার আমি রাম শ্যাম যদু মধু কিচ্ছু লিখবে না, শুধুমাত্র কোডটাকে টাইপ করে পাঠাবে, অন্য কোনো কিছু লিখবে না। 1 ঘন্টা দেরি হোক, 2 ঘন্টা দেরি হোক, 3 ঘন্টা দেরি হোক, রেসপন্সিবিলিটি আমার। তাই বারবার মেসেজ করবে না স্যার রেকর্ডিং ভিডিও দিন, স্যার পিডিএফ, বারবার মেসেজ করবে না। প্লিজ কথাগুলোকে বোঝার চেষ্টা করবে, আমি একই কথা বারবার রিপিট করছি। তাই এগুলোকে করবে না, তাতে যদি তোমার কাছে না যায় সে দায়িত্ব কিন্তু আমার না। তুই বারবার মেসেজ করবে, তোমার কাছে গেল না, তারপরে কিন্তু আমার দিকে আঙুল তুলতে পারবে না। আমি আজ রাত্রে একবারই পাঠাবো, এখন থেকে ঠিক 1 ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবে। এখনো 9:30 বাজেনি, আমি বলবো সবাইকে 10:30টার মধ্যে পাঠাবে। 3টে ওয়ার্ড এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করতে নিশ্চয়ই তোমার 1 ঘন্টা লাগবে না। তারপরেও বলছি 1 ঘন্টা তোমার কাছে সময় থাকলো, 10:30টার মধ্যে পাঠিয়ে দেবে। 10:30টার পর যদি কারোর আসে সেক্ষেত্রে আমি দায়ী থাকবো না, আমি দায়ী থাকবো না। ঠিক আছে, 10:30টার মধ্যে মেসেজ করবে, 10:30টায় করবে না 11টায় করবে, তোমার দায়িত্ব। আমি আমার কথাগুলো বলে দিলাম মাত্র। হ্যাঁ এখনই করো, আমি তো বলবো এখনই মেসেজ করে দাও, আমি বলবো এখনই মেসেজ করে দাও, এখনই মেসেজ করো। তুমি ভুলে যাবে, তারপর তোমার কাছে যাবে না, আমাকে বারবার মেসেজ করবে, সেক্ষেত্রে কিন্তু আমি ম্যানুয়ালি পাঠাতে পারবো না। আমি আগে হাত তুলে দিচ্ছি, আমি ম্যানুয়ালি কাউকে পাঠাতে পারবো না, কাউকে না, আমার পক্ষে সম্ভব না, ম্যানুয়ালি আমার পক্ষে সম্ভব না। তাই বারবার জানাচ্ছি ম্যানুয়ালি আমি কিন্তু পাঠাতে পারবো না। এই মুহূর্তে শুধুমাত্র এসএসসি রেলের জন্য 4 হোয়াটসঅ্যাপে স্টুডেন্টরা রয়েছে, তাই কে কোথা থেকে বারবার এ করলে কিন্তু পাঠাতে পারবো না। আমি আগে থেকে জানিয়ে দিলাম, আমি সারেন্ডার করে দিলাম। শুধুমাত্র একটাই মেসেজ করবে, টার্গেট গভর্নমেন্ট জব 9330372977 টাইপ করে লিখে পাঠাবে, কোন স্ক্রিনশট বা আদার্স কোনো কিছু পাঠাবে না। ওয়েট করবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, রেসপন্সিবিলিটি আমার তোমার কাছে রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস পাঠানো। ঠিক আছে, আবারও বলছি তোমার দায়িত্ব, তোমার চিন্তা শুধুমাত্র তোমার, আমার চিন্তায় কিন্তু এতগুলো ছেলে মেয়ে, তাই আমাকে রেসপন্সিবিলিটি মনে করানোর দরকার নেই। আমি তোমার কাছে রাত 12টা বাজুক 12:30 বাজুক 1টা 2টো 3টে যাই হোক না কেন, রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস আমি তোমার কাছে পাঠাবো, দেন আমি ঘুমাতে যাব। ক্লিয়ার? আমার বলা বক্তব্য সব শেষ, আমার কাজও শেষ। আমি হয়তো বলেছিলাম 4 মিনিট, সেখানে হয়তো 6 মিনিট বা 8 মিনিট হয়েছে, খুব বেশি। দেখো স্যার হয়তো ক্লাস ছেড়েছেন বোধহয় 23-এ, আমি 7 মিনিট সময় নিয়েছি, যেহেতু আজকে প্রথমবার সিক্রেট কোড শেয়ার করছে, এগুলো বারবার বলতে হয়েছে। আগামীকাল নিশ্চয়ই এত কিছু বলতে হবে না আমাকে। আমি আশা করি আমি তোমাদের সময় নষ্ট করিনি, ঠিক বলছি তো? এবার যদি তোমাদের কোনো কিছু বলার থাকে আমাকে বলতে পারো, ডিসকাস করা যেতে পারে। আগামীকাল ইংলিশ ক্লাস থাকবে। আবারও বলছি, ইংলিশ ক্লাসের একটা অ্যাজাম্পশন আমি তোমাকে দিয়ে দিচ্ছি, যে আগামীকাল অ্যানালিসিস পার্টটা খুব ভালো বুঝতে পারবে, যে কোথা থেকে কি কোশ্চেন আসে, কোথায় তোমাকে কি টাইপের তোমার এনার্জি লাগবে, কি টাইপের প্রিপারেশন লাগবে। যেহেতু রেলে ইংলিশটা নেই, আর এমন কেউ এখানে নেই নিশ্চয়ই যে সারা বছর শুধুমাত্র রেলের জন্য বসে থাকো, কারণ একমাত্র পরীক্ষা রেল যেখানে ইংলিশ নেই। আর রেল বাদ দিয়ে আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর কোনো এক্সামের কথা যেখানে ইংলিশ থাকে না, সেটা স্টেট লেভেল এক্সাম বলো বা সেন্ট্রাল লেভেল এক্সাম। আমার যতদূর মনে আছে সব পরীক্ষাতে বোধহয় ইংলিশের খুব সামান্য হলেও টাচ রয়েছে, খুব সামান্য হলেও। তাই তুমি নিশ্চয়ই একমাত্র এমন কোনো ক্যান্ডিডেট নও যে শুধুমাত্র রেলের জন্যই পড়ে থাকো বা রেলের পরীক্ষায় দাও, অন্য কোনো পরীক্ষা দাও না। হতে পারে খুব সামান্য এরকম ক্যান্ডিডেট থাকতে পারে। তা তোমার যদি টার্গেট রেল সহ অন্যান্য এক্সামও হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ইংলিশ পড়তে হবে।
তো কালকের অ্যানালিসিস পার্টটা খুব ভালো করে দেখো, তারপর নিশ্চয়ই গ্রামার পার্টে তো যাবে, কোশ্চেন আনসার ডিসকাস করবে, এবং কালকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হবে। এবারে যেটা আমি বারবার করে দেখি, খাতায় লিখে পাঠাবো, আমি বারবার বলে দিচ্ছি, এবার কি করে পাঠাবে তোমার দায়িত্ব। তোমার মনে হয় যে একটু আমাকে জানাতে, যে আর তোমার এর সম্পর্কে কি বলার দরকার আছে, সিক্রেট কোড নিয়ে আর কিছু বলার দরকার আছে, সিক্রেট কোড নিয়ে আর কিছু আমার বলার দরকার আছে, আর কি সত্যি বলার প্রয়োজন রয়েছে? আমার মনে হয় না, ঠিক বলছি তো? হ্যাঁ, ডেফিনেটলি স্পেস রয়েছে বাবা, টার্গেট গভর্নমেন্ট জব, এটা লিখতে স্পেস দিতে হয়, এটা আর বলে দিতে হয় কি? এটা তো বলার দরকার পড়ে না, না? কোনো এমার্জেন্সি কারণে রেকর্ডিং ভিডিও ক্লাস বন্ধ হলে পাবে না, পাবে না, কারণ ওটা আমাকে বিবেচনা করতে হলে দেখা যায় সবাই কিছু না কিছু বলবে, কারণ এমার্জেন্সি ব্যাপারটা সবার, ঠিক আছে? চাকরিটা যদিও সবার না, চাকরি সবাই পাবে না এটা ঠিক, কিন্তু এমার্জেন্সি সবার আছে। আমার শরীর অসুস্থতা, বাড়ির প্রবলেম, অন্য জায়গায় টিউশন ছিল, কালকে কোনো একটা প্রবলেম ছিল, অমুক তমুক হাজার একটা সমস্যা আমার থাকবে। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ শো করছে না, আমার দুর্ভাগ্য ভাই, এটা আমার দুর্ভাগ্য, কি আর করবো বলো? ওই নাম্বারটা আমি আবারও বলছি, গ্রুপে অ্যাডমিন রয়েছে, তুমি যে গ্রুপেই থাকো না কেন, এসএসসি রেলের যে 4টে গ্রুপ রয়েছে, তার যে গ্রুপেই থাকো না কেন, সেখানে ওই নাম্বারটা অ্যাডমিন হিসাবে আছে, ঠিক আছে? কি বলছো ডটা, ডিওএটি, ডুয়াট, কি বলছো? ডুয়াট দিতে হবে না কি বলছো বুঝতে পারছি না। লিঙ্ক কোথায় পাবো, কিসের লিঙ্কের কথা বলছো? হোয়াটসঅ্যাপ সিন করছে, হয়তো করছে। আরে ওর তো হোয়াটসঅ্যাপ আছে, সিন করবে তো জানা জিনিস, ঠিক আছে? আগামীকালকের জন্য তাহলে থাকলো এইভাবে। আর আবারও বলছি যে এখানে ব্যাপারটা কিন্তু সবসময়ের জন্য তাই, তুমি দেখবে যে ধরো কালকে একটা ফুটবল খেলা হবে, দেখবে তার আগে ওয়ার্ম আপ করতে হয়, করি না আমরা? যে কোনো কিছুর জন্য প্র্যাকটিস করতে হয়, তো তুমি যত ভালো প্র্যাকটিস করবে তোমার শার্পনেস তত বাড়বে, তুমি তত বেশি চকচক করবে। যতক্ষণ না পর্যন্ত তোমার মধ্যে ওই শাইন ব্যাপারটা আসছে না, শুধুমাত্র প্রিপারেশন হিসেবে রয়েছে, তাহলে তুমি জানবে যে তোমার তরি বারবার তীরে গিয়ে ডুববেই। কি বললাম, বোঝাতে পারলাম? যে আমরা সবাই পরীক্ষা দেব, আর আমাদের দেখবে বেশিরভাগ ক্ষেত্রে এরকম টাইপের একটা কনফিডেন্ট কথা সবার মধ্যে আসে, কি কথা? আমার প্রিলিটা জাস্ট একটা কোশ্চেনের জন্য হয়নি, আমার প্রিলিটা দুটো কোশ্চেনের জন্য হয়নি, আমার মাত্র 0.35 মার্কসের জন্য আমি প্রিলি কোয়ালিফাই করতে পারিনি। তোমার আইডিয়া আছে সারা ইন্ডিয়াতে 0.35 মার্কসের জন্য কত হাজার ক্যান্ডিডেট বাদ গেছে? তোমার কোনো আইডিয়া আছে? তোমার 0.35 আটকে গেছে, 0.34 আটকে গেছে এমন ক্যান্ডিডেটও রয়েছে, 0.3 আটকে গেছে এমন ক্যান্ডিডেট রয়েছে, 0.15 আটকে গেছে এমন ক্যান্ডিডেট রয়েছে। তাই ওগুলো হচ্ছে শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, হবে বাবা, আবার হবে, এই সান্ত্বনা দিও না। আবারও বলছি, সান্ত্বনা, ইমোশন, এগুলো আমাদের লাইফে ক্ষতি করে, সান্ত্বনা, ইমোশন, এগুলো আমাদের লাইফে ক্ষতি করে। তুমি এগুলোকে যত মানে কাছে ঘেঁষতে কম দেবে, তত তোমার জন্য মঙ্গল। বুক হচ্ছে, আমি আবারও বলছি, বইয়ের কথাটা একটু বলে দিই, আমি সবসময় বইয়ের পক্ষে, কিন্তু আমি বলবো যে দেখো প্রত্যেকটা সাবজেক্টের রেসপেক্টে একটা নির্দিষ্ট স্পেস থাকে। স্পেস বলতে কি বলতে চাইছি, যে ধরো আজকে বায়োলজি ক্লাস হলো, আমি জানি না বায়োলজি কি রয়েছে, বায়োলজি ক্লাসে নিশ্চয়ই কোনো না কোনো টপিক রয়েছে এরকম যে যেটাতে শুরু করলে খুব ভালো হয়। আমি যদি আমার অঙ্কের কথা বলি, তাহলে আমি বলবো কালকে যদি আমি অঙ্কের চ্যাপ্টার শুরু করি, তাহলে আমি রেশিও প্রপোর্শন দিয়ে শুরু করব। কিন্তু তোমার কাছে এরকম অনেক বই রয়েছে, দেখবে ওর প্রথম চ্যাপ্টারটা হয়তো রয়েছে নাম্বার সিস্টেম, কোথাও বা রয়েছে গড়, কোথাও বা রয়েছে স্কোয়ার রুট, কিউব রুট। তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখো, যে আমরা তো কাউকে ধরে, কাউকে বিশ্বাস করে, কাউকে ফলো করে এগোনোর চেষ্টা করি, তাই না? আমরা খুব কম জনই রয়েছি যে নিজের পথটা নিজে ছাটা দিয়ে পরিষ্কার করেছে, সুন্দর করে বন্টন কেটে কাটছাট করে তারপরে গেছে, এরকমটা খুব কম হয়। বেশিরভাগ ক্ষেত্রে আগে একটা তৈরি করা পথ রয়েছে, তারপর তোমাকে বলে দেওয়া হচ্ছে এইভাবে যাও, বাঁ দিকে টার্ন নেবে, ডান দিকে একটা টার্ন নেবে, ওখানে গর্ত রয়েছে, ও পাশটায় কুকুরের ভয় রয়েছে,
এই সবকিছু বলে দেওয়ার পর তারপর তুমি গন্তব্যস্থলে পৌঁছাচ্ছ। তো এটা যদি সত্যি ধরে নি, তাহলে বইয়ের ব্যাপারটাও এটা যে কারোর উপর একটু বিশ্বাস করতে শেখো, যে তিনি যেভাবে গাইড করছেন, যে আজকে বায়োলজির ক্লাস হলো, বায়োলজি স্যার নিশ্চয়ই ভালো বুঝবেন যে কোন চ্যাপ্টার বায়োলজি শুরু করলে ভালো হয়, তিনি নিশ্চয়ই সব থেকে ভালো বুঝবেন, তাই না? তার উপর তোমাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। এবার বইয়ের যে ভূমিকা সেটা শুরু হচ্ছে ঠিক এর পর থেকে, যে স্যার ধরো একটা চ্যাপ্টার করলো, বা আমি আমার যেতে যদি বলি, ধরো আমি রেশিও প্রপোর্শন করালাম, তাহলে প্রথম ক্লাসটা শুরু করলাম, রেশিও প্রপোর্শন কি জিনিস, কিভাবে হয়, তার শর্টকাট কি 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 রয়েছে, কি কি জানতে হয়, কিভাবে করতে হয় বলা হলো। তারপর আমরা ধরো 20টা কোশ্চেন ক্লাসের মধ্যে করলাম, আরো 20টা কোশ্চেন দিয়ে তোমাকে বাড়ি পাঠিয়ে দিলাম, হলো। তাহলে পরের দিন ক্লাসে আসলে 20টা কোশ্চেন যে হোমওয়ার্ক দেওয়া ছিল, তুমি বললে স্যার আমি 15টা করেছি, এই 5টা পারিনি, রাম বললে 3টে পারিনি, শ্যাম বললে 2টো পারিনি, হয়ে গেল করানো। তাহলে রেশিও প্রপোর্শন কমপ্লিট হলো কতগুলো কোশ্চেন দিয়ে, ধরো 40টা কোশ্চেন দিয়ে। তারপরে আরো 20টা কোশ্চেনের উপর একটা মক টেস্ট হলো। তাহলে টোটাল রেশিও প্রপোর্শন চ্যাপ্টার আমরা ক্লোজ করলাম। কতগুলো কোশ্চেন করা হলো? 60। এইবার হচ্ছে বই শুরু হচ্ছে। আমি বলবো এইবার বইতে যাও। আমি বোঝাতে পারলাম যে বইয়ের ভূমিকাটা ঠিক কোথা থেকে শুরু হচ্ছে? এটা একদম আমার ব্যক্তিগত মতামত। তোমার মনে হতে পারে স্যার আপনি ভুল বলছেন, আপনি ঠিক বলছেন না, থাকতেই পারে, দ্বিমত থাকতেই পারে, আমি তোমার সেই মতামতকে সম্মান করি। আমি যদি আমার মতো করে বলি, তাহলে আমি বলবো তুমি এইভাবে চলো, একজন কাউকে শোনো, তাকে বিশ্বাস করো, তার উপর ছেড়ে দাও, দিয়ে তুমি তারপর চলো। এইবার তুমি যে রেশিও প্রপোর্শন শুরু করলে, তারপর ধরো নেক্সট চ্যাপ্টার গেলো, নেক্সট চ্যাপ্টার গেলো, দেখবে আস্তে আস্তে তোমার পুরোটা কভার হয়ে যাচ্ছে। আমি কি বোঝাতে পারলাম বইয়ের ব্যাপারটা? আমি কি বোঝাতে পারলাম যে বই নিয়ে আমি কি বলতে চাইছি? আমি সর্বদা বইয়ের পক্ষে, সবসময়ের জন্য বইয়ের পক্ষে, ঠিক আছে? বই ছাড়া হবে না। আমরা প্রত্যেকটা ক্লাসের, প্রত্যেকটা চ্যাপ্টারের ইন্ডিভিজুয়াল পিডিএফ নোট শেয়ার করব। তুমি কি করবে? তোমার প্রথম কাজ হচ্ছে ক্লাসটাকে খুব ভালো করে গেলা, বাড়িতে বসে ক্লাসটাকে হজম করা, পিডিএফ নোটসটাকে খুব ভালো করে ডাইজেস্ট করা। এটা হয়ে যাওয়ার পর এবার বলো বইয়ে হাত দাও। ক্লিয়ার? দেখো তাহলে তোমার ওই চ্যাপ্টারটা পুরো কংক্রিট তৈরি হয়ে যাবে, তোমার ওই ব্যাপারটা পুরো কংক্রিট তৈরি হয়ে যাবে। আমার নাম রজত ঘোষ। রজত ঘোষ, ফুল স্টপ দিতে হবে কোডে। বাবা দাও না, এতে অসুবিধা হবে না, ফুল স্টপ দাও বা না দাও তাতে খুব একটা অসুবিধা হবে না, ঠিক আছে? এআই সিলেবাস কমপ্লিট হবে বলছে, হ্যাঁ আরপিএফ এর সিলেবাস কমপ্লিট হবে, আরপিএফ এর ব্যাচ অলরেডি শুরু, আরপিএফ এর ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। আশা করি বোঝাতে পারলাম। আগামীকাল ইংলিশের ক্লাস মিস করবে না। আমি আবারও বলছি যে তোমার প্রথম শর্ত এই ফিল্ডে টিকে থাকার ধৈর্য। তুমি যতক্ষণ ক্রিজে দাঁড়িয়ে রয়েছো, রান আসবেই, সে বোলার যেই হোক না কেন, ঠিক আছে? বোলার সে যেই হোক না কেন, ক্রিজে যদি তুমি ব্যাট নিয়ে দাঁড়িয়ে থাকতে পারো, রান আসবেই আসবে, রান আসবেই। তাই প্রথম কথা ধৈর্য, তারপর রেগুলারিটি, আর এগুলোকে মেশাও তোমার হার্ডওয়ার্ক দিয়ে। দেখো তোমার স্কিল তৈরি হবে। যখনই তোমার স্কিল তৈরি হবে, তাহলে তুমি জেনে রেখো তোমার মধ্যে ম্যাচিউরিটি আসছে। যেটা গতকালও আমি বারবার বলেছি যে তোমার মধ্যে ম্যাচিউরিটি আসছে। এই যখনই ম্যাচিউরিটি আসবে, এই ব্যাপারগুলো আসবে, দেখবে তোমাকে আর কোনো কিছু মনে করে দিতে হচ্ছে না। কালকে যখন তোমার পেছনে দেয়াল টিকে যাবে না, তোমাকে কারো দরকার পড়বে না যে ওই দেয়ালে থেকে কি করে উদ্ধার করব, কিভাবে যাবে। কালকে যখন হোঁচট খেয়ে পড়ে যাবে, নোকটা উল্টে যাবে, হাঁটুর চামড়া উঠে যাবে, কারোর প্রয়োজন হবে না তোমাকে ফার্স্ট এড করার। দেখবে তুমি নিজে নিজে পাচ্ছ। বোঝাতে পারলাম? যতক্ষণ না এটা হচ্ছে, ততক্ষণ জেনে রেখো যে তুমি বারবার এই বাধার সম্মুখীন হবে। আর এখান থেকে যদি একবার তুমি স্কিপ করে যাও, তাহলে তোমার সবসময় মনে হবে আঙুর ফল টক। মানে বাবা মা আমাকে ঠিকঠাক সাহায্য করেনি, টিচাররা ভালো ছিল না, বন্ধুরা বিট্রে করেছে, ভগবান আমাকে দেখেনি ঠিকঠাক, তাই তো? আলটিমেট এগুলো কি বললাম একটু আগে, যেটা বললাম, সান্ত্বনার ইমোশন। তুমি যদি নিজেকে সান্ত্বনা দিয়েছো, নিজেকে শেষ করে দিলে। কারণ জেনে রেখো যে তুমি তোমার লাইফের সব থেকে বড় আর্কিটেকচার। তোমার ওই আর্কিটেক্ট স্কিল দিয়ে তুমি নিজেকে কিভাবে তৈরি করবে, কিভাবে রিপ্রেজেন্ট করবে,
এ দায়িত্ব তোমার, এ দায়িত্ব সম্পূর্ণ তোমার। আজকে দাঁড়িয়ে না তোমার বাবা মা কিছু করতে পারবে, না অন্য কোনো টিচার বা কেউ। খুব সামান্য এদিক ওদিক পরিবর্তন নিশ্চয়ই করতে পারে, কিন্তু আলটিমেট ডিসাইডার, ফাইনাল আর্কিটেক্ট তোমার লাইফের একমাত্র অন অ্যান্ড অনলি তুমি। চলো আমি এই পর্যন্ত রাখলাম। তাহলে আমি আবারও বলছি যে আমি তোমাদের সময় নষ্ট করি না। আমি জানিয়েছিলাম প্রথমেই যে ফিডব্যাক নেব, সিক্রেট কোড শেয়ার করব, তারপরে যদি তোমরা থাকো তাহলে 2-5 মিনিট 10 মিনিট কথা বলবো, আর কিছু না। ঠিক আছে, আগামীকাল দেখা হচ্ছে ঠিক রাত 8টায়। তুমি এখান থেকে দেখো বুঝতে পারবে খুব সুন্দর, আমরা ক্লাস শুরু করেছিলাম ধরো প্রায় 250 জন, আর সিক্রেট কোড শেয়ার করলাম ধরো 170 মোটামুটি। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এটা গেল আমরা 1 দিন 2 দিনের ক্লাসের রেসপেক্টে। এবার তুমি আমাকে বলো এই ক্লাসটা যদি কন্টিনিউ চলতে থাকে, আমি ধরো 1 সপ্তাহ বললাম, কতজন স্টুডেন্ট দাঁড়াবে একটু মোটামুটি বলো দেখি। 1 মাস পর কতজন দাঁড়াবে? বুঝতে পারছো? দেখো আমি কিছু বলছি না, কিন্তু আমি কিছু বলছি না। তাহলে আলটিমেট কি বললাম? ওই যে বললাম প্রথম কথা কি বললাম, ধৈর্য। ব্যাট নিয়ে ক্রিজে পড়ে থাকো, রান আসবেই। কারণ আজকে যেটা দেখতে পাচ্ছ যে 100 জন রয়েছে, তুমি শুধু ক্রিজে দাঁড়িয়ে থাকলে এমনি দেখবে তোমার কম্পিউটার আস্তে আস্তে কমছে। আজকে 100 জনের মধ্যে কম্পিটিশন হচ্ছে, কালকে 99 হবে, পরশুদিন 95 হবে, তারপর দিন 90 হবে। শুধু ব্যাট ধরে ক্রিজে দাঁড়িয়ে থাকো, রান আসবেই। ঠিক আছে? আর তাহলে হ্যাঁ, গ্রুপে দেখো, ওটা অনেকে মনে করে গ্রুপে নিশ্চয়ই মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে, তার জন্য এরা সবাই গ্রুপে এসছে, এটা আর কিছু না। ঠিক আছে, এই জন্য আর কি আসা। চলো সবাই, আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে। বলছিলাম যে আগের দিন আমি রিজনিং ক্লাস করতে পারিনি, তাহলে আগের দিনের পিডিএফ আর রেকর্ডিং পেয়ে দেখো। আমাদের মধ্যে অনেক মহামানব তুমি খুঁজে পাবে, ইচ্ছায় অনিচ্ছায়। এই যেমন আমরা সৌরভ কর্মকারকে পেলাম। সবাই একটু জানাও তো, গতকালকে রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস পেয়েছো? সবাই পেয়েছো? গতকাল সবাই পেয়েছো? আমি একটা কথা বলবো যে মহামানব হতে যাও না, সাধারণ মানুষ হও, দেখবে তুমি সমস্ত সুযোগ সুবিধা পাবে। যেমন ধরো ধরো তুমি হঠাৎ করে সেলিব্রিটি হয়ে গেলে, তুমি দুম করে দেখবে আর বাজারে যেতে পারছো না, সবার সঙ্গে মিশতে পারছো না, তাহলে তুমি লাইফে অনেক কিছু মিস করে যাবে। তাই আমি বলবো সেলিব্রিটি হয়ে যাও না, খুব মানে ওই মহামানব হয়ে যাও না, তাহলে দেখবে সমস্যা হবে না। আদারওয়াইজ কিন্তু এই সমস্যাগুলো হবে। ঠিক আছে, নিজেকে একদম ওই গ্রাউন্ড লেভেলের মধ্যে রাখো, পায়ে সবসময় পায়ের নিচে মাটিকে ধরে রাখো। আপনাকে পার্সোনাল ভাবে কল করা যাবে ডেফিনেটলি। আরে ভাই, আমি তোমার থেকেও আমার ফোন নাম্বার গুলো ওখানে দেওয়াই রয়েছে। যে 2, 3, 4টে নাম্বার দেখছো, সবগুলো নাম্বারই আমার কাছে থাকে প্রায়, অন্তত ডে টাইমে মোটামুটি আমার ওই নাম্বার গুলোতে পাবে 11টা থেকে 4টের মধ্যেই। এখন করলে হয়তো পাবে না, যেমন আজকে এই ক্লাসটা ছিল, অন্যান্য দিন অন্য ক্লাসগুলো থাকে, রেগুলার ক্লাসগুলো থাকে, এই আর কি। কোর্স করতে হবে ফিস দিয়ে আসছে, এইগুলো নিয়ে বলবো ডেফিনেটলি, আমি এইগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, অনুশ্রী সাতরা বলছো, আমি ডেফিনেটলি এগুলো নিয়ে বলবো। তুমি কি চাও?